হ্যালো, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। তোমরা সবাই অবগত আছো যে আমরা কয়েকজন মানে আমরা ৩ জন মিলে তোমাদের একটা প্রি মেডিকেল কোর্স রান করতে যাচ্ছি এবং এই কোর্সের আন্ডারে তোমাদের এক্সট্রা যে সিলেবাসটুকু আছে আমাদের এইচএসসি তো শর্ট সিলেবাসে হচ্ছে। তো এক্সট্রা যে সিলেবাসটুকু আছে আমরা এটা নিয়ে কাজ করব এবং দেখা যায় যে আমাদের এখনকার সময়ে যেই পরীক্ষার পদ্ধতি বিগত কয়েক বছর ধরে চলে আসছে যে শর্ট সিলেবাস, কিন্তু আল্টিমেটলি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয় ফুল সিলেবাস নিয়ে। তো দেখা যায় যে আমরা এইচএসসি লাইফে একটা চ্যাপ্টার একবার পড়ে আসলে মনে রাখতে পারি না। মনে রাখা যায় কি একটা চ্যাপ্টার একবার পড়ে, যেকোনো একটা চ্যাপ্টার? একটু রেসপন্স করবা। কোন একটা চ্যাপ্টার আমরা কি একবার পড়ে মনে রাখতে পারি? না ভাইয়া। না ভাই না ভাইয়া। মনে রাখাটা খুবই টাফ। তো এজন্য আমরা চেষ্টা করব তোমাদেরকে যেন এইচএসসির আগে এই অংশটা একবার একটু পরিচিত করে রাখা যায়। মানে হঠাৎ করে যেন আকাশ থেকে না পড়ো যে ওই ৩ মাস সময় ৩ মাস সময় আমি কি করব? হঠাৎ করে এতগুলো চ্যাপ্টার তুমি যদি একটু কাউন্ট করো, তোমার বইয়ে টোটাল চ্যাপ্টার আছে কতগুলো বলো তো? মানে ৩ টা বই মিলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ৩ টা বই মিলে টোটাল চ্যাপ্টার আছে কতগুলো? কেউ জানো? গুনেছো? ৫৪ টা চ্যাপ্টার আছে। কয়টা? ৫৪ টা। তাহলে ৫৪ টা চ্যাপ্টারকে যদি ৩ ভাগ করো কত হয়? ৫৪ কে ৩ ভাগ করলে কত দাঁড়ায়? এই তোমরা তো গণিতে আমার থেকেও কাঁচা। কত দাঁড়াবে? ১৮। তাহলে একটু যদি গুনো দেখবা যে বায়োলজিতে বাকি আছে ৯ টা চ্যাপ্টার, ফিজিক্সে বাকি আছে ৭ টা চ্যাপ্টার এবং কেমিস্ট্রিতে বাকি আছে ২ টা চ্যাপ্টার। তাহলে টোটাল কতগুলো হলো? টোটাল হলো গিয়ে আমাদের ১৮ টা চ্যাপ্টার শর্ট সিলেবাসের বাইরে। তো এই যে শর্ট সিলেবাসের বাইরে আমাদের ১৮ টা চ্যাপ্টার আমরা যদি টোটালের সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের মোটামুটি এখানে আমরা বলতে পারি যে ১/৩ তো এই ১/৩কে আসলে বাদ রেখে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রিপারেশনের জন্য নিজেকে রেডি করা, কেউ যদি বলে যে আমি এই ১/৩কে বাদ রেখেই মেডিকেলের জন্য ডিসিশন নিছি যে আমি মেডিকেলে পড়তে চাই এবং মেডিকেলে কোচিং করব, তো তার জন্য এটা আসলে একটা বোকামি। কারণ অর্ধেক মানে একটা ফুল সিলেবাসে তুমি মাত্র ২/৩ পড়ে বাকি ১/৩ বাকি রেখে কখনো এটা কনফিডেন্টলি বলতে পারবে না যে আমি আসলে মেডিকেলে প্রিপারেশন নিতে চাই। তো যার কারণে আমাদের এই আয়োজন তোমাদের জন্য। তো এই কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের এটা লঞ্চিং প্রোগ্রাম। মানে আমরা আজকে ক্লাস নিব না, তোমাদের খুব বেশি কিছু পড়াবো না। জাস্ট তোমরা এইচএসসির পাশাপাশি কিভাবে এই কোর্সটাকে রান করবা বা এই কোর্সটাকে তোমার কতটুকু গুরুত্ব দেওয়া উচিত। কারণ দেখা যাবে যে অনেকে এই এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার গুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবা, পড়াশোনা ওভাবে ভালো করে হবে না। তো কতটুকু তুমি আসলে গুরুত্ব দিবা এই চ্যাপ্টার গুলোকে, সেটা নিয়ে আমরা কিছুটা কথা বলবো। তো এই তোমাদের সাথে এগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে আরো ২ জন আছে। ১ম জন হচ্ছে আমাদের বস এমডি তাওহিদ হোসেন, কেমিস্ট্রি পড়ায় ভাইয়া। ভাইয়ার নিজের হচ্ছে মেডিকেম নামে ভাইয়া পরিচালনা করে এবং আমাদের ডিএমসি স্কলার্স যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে কোচিং আছে, সেই কোচিং এর ভাইয়া আমাদের রাজশাহী ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো ভাইয়ার সাথে আমি অনেকদিন ধরেই মানে তাওহিদের সাথে আমি অনেকদিন ধরে, ও আমার ব্যাচমেট, অনেকদিন ধরে একসাথে কাজ করি। তো গতবার তোমাদের অনেকগুলো ক্লাস বিশেষ করে আমি নিয়েছিলাম, মানে যারা প্রি মেডিকেল করছিল ২৪ ব্যাচে, কিন্তু আমার নিজেরও কিছু কিছু জায়গায় ল্যাকিংস ছিল। তো সেদিক থেকে আমি এবার ভাবলাম যে যেই সাবজেক্টটাতে এক্সপার্ট তাকে দিয়ে যদি সেই সাবজেক্টটা নেওয়ানো যায়, তাহলে দেখা যাবে যে তোমরা ওখানকার একটা খুব ভালো সার্ভিস পাবা আরকি। তো এইজন্য আমরা চেষ্টা করব ৩ জন মিলে। এখানে আরেকজন আছে আমাদের সাথে, ওর নাম হচ্ছে শেখ মায়েন। ও এই বছর তোমাদের সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে সে এবার এইচএসসি দিয়েছিল এবং এবছরের যে ২৪-২৫ সেশন সেখানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো আমরা ৩ জন মিলে চেষ্টা করব তোমাদের সাথে কতটুকু কিভাবে করা যায় এটা নিয়ে একটু কথা বলার, ডিসকাস করার। তো আমি ১ম এ একটু ভাইয়াদের নিজেদেরকে তাদের পরিচয়টা দেওয়ার জন্য আমন্ত্রণ করছি।
প্রথমেই মোহাম্মদ তাওহিদ হোসেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমাকে একটু রেসপন্স করবে যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা তোমরা। একটু কাইন্ডলি দু একজন রেসপন্স করো আপু ভাইয়ারা। জি ভাইয়া শোনা যাচ্ছে। জি শুনতে পাচ্ছি। জি ভাইয়া। থ্যাংক ইউ রেসপন্স করছো যারা। তা আমি তোমাদের সাথে মেবি মোস্ট প্রবাবলি আজকেই ফার্স্ট দেখা হচ্ছে, বা হয়তো অনলাইনে কখনো দেখছো কিনা আমি জানি না। বাট তোমাদের আজকে আমি বেশি টাইম নেবো না। অনেকে তো দুষ্টু ভাই বোন যারা আছে বাংলাদেশে খেলা দেখতেছিলাম মেবি। তা আজকে মূলত আমরা মোটামুটি 45 সর্বোচ্চ 10টা 45 পর্যন্ত তোমাদের টাইম নিব। তা ভাইয়া অলরেডি বলেছে যে মেইন কথা কিন্তু তোমার শাহরিয়ার ভাই বলে ফেলেছে যে শর্ট সিলেবাসের বাইরে আপনার যে অধ্যায় আছে মোটামুটি 18টা অধ্যায় শর্ট সিলেবাসের বাইরে। আর তুমি জানো কিনা যে রিসেন্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্যার যে প্রেস ব্রিফিং করেছে যে তোমাদের পরীক্ষা পদ্ধতিতে একটা চেঞ্জ আনতে চাচ্ছেন তারা। মোস্ট প্রবাবলি আমি ধারণা করতেছি, আমার এক্সপিরিয়েন্স বলে যে এটা এই 2 বছরের ভিতরে হয়তো পসিবল না, বাট ইন্টারিম গভর্নমেন্ট যতদিন আছে যে কোনো কিছুই পসিবল। এই চেঞ্জ ইভেন তোমাদের থেকে হতে পারে। কি বলেছি বলতো, যে পরীক্ষা পদ্ধতির যে চেঞ্জ এটা তোমাদের থেকেও হতে পারে। যদিও এটা ইমপ্লিমেন্ট করতে আমরা আশা করতেছি ন্যূনতম 2 বছর লাগবে। মহাপরিচালক স্যার বলতেছেন যে এটা ইমপ্লিমেন্ট করা এতটা সহজ না, যে প্রিলি পরীক্ষা হবে তারপরে এমসিকিউ হবে, ভাইবা রাখার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা ধারণা করতেছি তোমরা তো এরপরে রিসেন্ট ব্যাচ তোমরা পরীক্ষা দিবে, তোমাদের বার এই চেঞ্জটা আসবে না। কি বললাম বলতো, তোমাদের বার এই চেঞ্জ আসার পসিবিলিটি খুবই কম। তোমাদের মূলত যে প্যাটার্নে পরীক্ষাটা হয়ে আসতেছে তুমি ধরে নাও যে এই প্যাটার্নেই পরীক্ষাটা হবে। বাট এখানে মেজর 2টা ঝামেলা আছে তোমাদের জন্য। সেটা কি জানো, যে আগে তো আমরা ফুল সিলেবাস পড়তাম, 3 মাসে ওই ফুল সিলেবাস রিভাইজ করতাম, এরপরে পরীক্ষা দিতাম, খুব একটা কিন্তু ঝামেলা হতো না। বাট তোমরা যেহেতু শর্ট সিলেবাসের বাইরে 18টা অধ্যায় চলে এসেছে, তো তোমরা এখন তো কয়দিন আগে টেস্ট পরীক্ষা দিলে, টেস্ট পরীক্ষা অনেকে শেষ হয়ে গিয়েছে 20 তারিখ। আমি যতদূর শাহরিয়ার ভাইয়ের কাছ থেকে শুনেছি তোমাদের মেজরিটি হলো 20 তারিখ পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আবার তার সাথে সাথে কিন্তু রুটিন দিয়ে দিয়েছে তোমার 26 তারিখ পরীক্ষা। এর মাঝখানে তুমি কিন্তু আমি যতই বলি শর্ট সিলেবাস বহির্ভূত পূর্ণাঙ্গ প্রস্তুতি দেখতে ভালো লাগতেছে, কিন্তু পোস্টারটা দেখতে কিউট, বাট তুমি কিন্তু ফোকাস করবে এইচএসসি পরীক্ষা। তুমি আমি যতই পড়াই, তুমি ক্লাস নিতে গেলে বলবা ভাই রেকর্ড ক্লাস দিয়েন, কালকে একটু আমার এইচএসসি পরীক্ষার প্রিপারেশনে ল্যাকিংস ছিল, টেস্ট পরীক্ষা খারাপ করেছি, এটা পড়তে হবে। আমরা এটা বুঝি যে আলটিমেট তুমি এখন এইচএসসি পরীক্ষায় ফোকাস করবে, ওকে ফাইন। বাট যারা এখানে অ্যাটেন্ড করেছো তোমরা তো অলরেডি ফিক্সড করেছো যে তোমরা মেডিকেল ভর্তি প্রস্তুতিতে অংশগ্রহণ করবে। তাহলে তোমার এটা বুঝতে হবে যে ভাইয়া আপনাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে কি মনে হয়। আমাদের কাছে মনে হয়েছে যে যখন ওই 3 মাস থাকে, ওই 3 মাসে তোমরা জানো কিনা আমি জানি না, অ্যাডমিশনে কিন্তু একটা অধ্যায়ের উপরে একটা ক্লাস থাকে। অর্গানিক কেমিস্ট্রিতে আমরা হয়তো 2-3টা রাখি, বাট মেজরিটি কোচিং সারা বাংলাদেশে একই প্যাটার্ন, যে তোমার বায়োলজি একদিনে কোষ রসায়নের সাথে ইভেন ঘাস ফড়িং এর অংশটাও দিয়ে দেওয়া হয়। আবার মনে করো কেমিস্ট্রিতে যেদিন তোমার পরিবেশ রসায়ন থাকবে ওই একদিনে কিন্তু পরিবেশ রসায়ন সম্পূর্ণ থাকবে। অর্থনৈতিক রসায়ন যেদিন থাকবে ওই অর্থনৈতিক রসায়নের সাথে আবার কর্মমুখী রসায়ন অ্যাড করে রুটিন করা হয়, কারণ শেষ করতে হবে। তো এখন কথা হচ্ছে এর ভিতরে 18টা অধ্যায় আপনি আগে কখনো পড়েনি, পড়া অধ্যায় একদিনে কমপ্লিট করাটাই টাফ। সেখানে আপনি যে অধ্যায় আগে কখনো পড়েননি 1 ঘন্টায় আমার ক্লাসে আপনি বুঝে যাবেন, এটা কি পসিবল? এটা কখনো পসিবল না। এই জন্য যারা অ্যাকুরেটলি চায় যে আমরা মেডিকেল ভর্তি প্রস্তুতিতেই অংশগ্রহণ করব, তাদের জন্য হলো আমরা এই কোর্সটা চালাতে চাচ্ছি, যে শর্ট সিলেবাস বহির্ভূত অধ্যায়। কারণ শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় আপনি যখন লাস্টে গিয়ে একদম প্রথম পড়া শুরু করবেন, তুমি মনে করো সাপোজ XYZ কোচিং এ ভর্তি হয়েছো, শর্ট সিলেবাসের বহির্ভূত একটা অধ্যায় মনে করো অর্থনৈতিক রসায়ন, কালকে ক্লাস তোমার অ্যাডমিশন টাইমে, ভাইয়া খুব ক্লাস নিয়েছে সুন্দর, আমরা ছন্দ টন্দ বলছি, তোমার খুব ভালো লাগছে, তুমি এক রাত পড়ে অর্থনীতি রসায়ন কমপ্লিট করতে পারবে, আর মেডিকেল ভর্তি পরীক্ষার হলে ওই 1 ঘন্টায় গিয়ে এমসিকিউ অ্যান্সার করে আসবে, নট দ্যাট, এটা কখনোই পসিবল না। কারণ একটা অধ্যায় 2-3 বার রিভাইজ দিতে হয়। শাহরিয়ার ভাই বলেছে যে একটা অধ্যায় একবার পড়ে মনে থাকে না, এবং এর সাথে কোশ্চেন সলভ করতে হয়। তা আমি একটু, আমাকে 2-1জন রেসপন্স করো তো ভাই, যে স্লাইডে একটা কথা লেখা আছে, একদম নিচের লাইনে কি আছে তোমরা একটু রেসপন্স করো একজন। আমি কি নাম বলবো, তোমাদের সাথে পরিচিত হবো আস্তে আস্তে। মরিয়ামের সাথে মেবি আমার আগের দিন কথা হয়েছে বা গ্রুপে একটু কথা বলেছি। মরিয়াম তুমি একটু কাইন্ডলি আনমিউট করো।
তুমি কি আছো? থাকলে একটু কাইন্ডলি আনমিউট করো। সরি, ওর নাম মনে হয় মারিয়া আফরিন বুশরা। আচ্ছা, মারিয়া মারিয়া আফরিন আফরিন বুশ। বুশরা। মারিয়া একটু কাইন্ডলি আনমিউট করো যদি পসিবল হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মারিয়া। তুমি আমাকে একটু কষ্ট করে স্ক্রিনের নিচের লাইনে একটা কথা লেখা আছে, যে স্লাইডটা শো করতেছি, এর নিচের লাইনটা একটু আমাকে পড়ে শোনাও। আগে এইচএসসি প্রস্তুতি নাকি আগে মেডিকেল? বলো, তুমি এর অ্যান্সার দাও, আগে কি এইচএসসি প্রস্তুতি না আগে মেডিকেল প্রস্তুতি? এইচএসসি। এইচএসসি প্রস্তুতি, কারণ আগে তোমার তো ওখানে জিপিএ 5টা ইনশিওর করতে হবে। বাট জি। ঝামেলাটা কখন দাঁড়ায় জানো, যে ওখানে তো জিপিএ 5 ইনশাল্লাহ তোমরা পাবে, হ্যাঁ, যারা অলরেডি টার্গেট করেছো, নিজেদের ক্যাপাবিলিটি ওরকম আছে, ফ্যামিলির সাথে কনসালটেন্ট করেই তোমরা ডিসিশন নিয়েছো যে আমরা মেডিকেল লাইনে অ্যাপ্রোচ করব। বাট ম্যাটার ইজ দ্যাট এইচএসসি পরীক্ষা আপনি ভালো করলেন, ওকে ফাইন। এরপরে যখন আপনি 2.5 থেকে 3 মাসের টাইম পাবেন, ওই 2.5 থেকে 3 মাসে 18টা অধ্যায় নতুন করে পড়তে হবে। তার সাথে তোমার ইংলিশ জিকে আছে। তোমরা অনেকে ভাববে আমার ইংরেজির বেসিক তো খুবই ভালো। ওই ইংরেজি আর এই ইংরেজি কিন্তু ফার ডিফারেন্স, অনেক পার্থক্য আছে। আর জিকে তো জানো যে প্রত্যেকবারই স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা ডিসিশন পেন্ডিং থেকে যাচ্ছে যে আন্তর্জাতিক নাকি শুধু বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ। এবারও দেখো ঝামেলাটা শেষ সময় 11th আওয়ারে এসে বলা হলো যে আন্তর্জাতিক নাকি থাকবে। ওকে ফাইন, সবাই আন্তর্জাতিক পড়া শুরু করে দিল। আন্তর্জাতিক থেকে কোর্সের সর্বোচ্চ একটা। এই ঝামেলাটা তখন তুমি কেন ফেস করবে? এই জন্য আমরা আমাদের যে কোর্স প্ল্যান আছে, এখানে আমরা তো বিগত 5-6 বছর ধরে পড়াচ্ছি ইংলিশ জিকে, এগুলো আমি শাহরিয়ার ভাই অলরেডি আমরা কোচিং এ ক্লাস নেই। সেই হিসেবে আমরা ইংলিশ জিকের জন্য 4টা মাস্টার ক্লাস রেখেছি। কারণ বাংলাদেশের ইতিহাস অলরেডি তোমরা দেখবে আমাদের অনলাইন রেকর্ডেড ক্লাস আছে। বাংলাদেশের ইতিহাস 2টা ক্লাসে কমপ্লিট হয়ে যায়। ইংরেজির জন্য ন্যূনতম 5 থেকে 7টা ক্লাস নিতে হয় বেসিক ক্লিয়ারের জন্য, লাইক পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, অনেক বেসিক টপিক আছে, আর্টিকেল। এগুলোর কনসেপ্ট ক্লিয়ারের জন্য যে 5-7টা ক্লাস আছে, আর বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের জন্য যে 2টা ক্লাস আছে, এটা আমরা ইনশাল্লাহ এই কোর্সের আন্ডারেই কমপ্লিট করে দিব। আর এর সাথে যে 18টা অধ্যায় আপনার শর্ট সিলেবাসের বাইরে, এই 18টা অধ্যায়কে এখন জাস্ট গুছিয়ে রাখতে হবে। আমি আপনাকে বলতেছি না যে আপনি ওই 18টা অধ্যায় হাফেজ হয়ে যান, কারণ আপনি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন, এখন অনেক দেরি আছে। আগে আপনার এইচএসসি রেজাল্ট ভালো করতে হবে। কেউ যদি সামহাও আল্লাহ না করুক এইচএসসি তে খারাপ করে, তাহলে তার স্বপ্ন তো ওখানেই শেষ। কারণ কম মার্ক দিয়ে এখানে ফাইট করাটা টাফ। ওই মোটিভেশন দিয়ে লাভ নেই, ভাইয়ারা বলে যে চেষ্টা করলে সব হয়, না, চেষ্টা করলে সব হয় না। সৃষ্টিকর্তার রহমত লাগে, স্ট্র্যাটেজি লাগে। তুমি সারাদিন পড়তেছো, হবে না। কেউ জিপিএ কম পেয়েছে, বলে ভাই আমার এখান থেকে কি উঠে আসা পসিবল? 2-1 জন পারে, বাট তাই বলে এক্সেপশনকে তো আর আমরা এক্সাম্পলে আনতে পারি না। তাই এইচএসসি রেজাল্ট বড় একটা ম্যাটার। এইচএসসির পড়া আর তোমার এই যে 18টা শর্ট সিলেবাস বহির্ভূত অধ্যায় পড়া, এটা তুমি কিভাবে পড়বে, এটা আমি 3টা সিকোয়েন্সে সাজিয়েছি। একটু তোমাকে বলে দিব যে তোমার এইচএসসি প্রিপারেশনটা কিভাবে এখন গুছাতে হবে। লাইক আমি তোমাকে শর্ট সিলেবাসের বাইরে অর্থনীতি রসায়ন পড়াবো মানে এই না যে আমি তোমাকে জৈব যৌগ পড়াবো না। কর্মমুখী রসায়ন পড়াবো মানে এই না যে পরিমাণগত রসায়ন নিয়ে ভাইয়ের কাছে আমি কিছু পাবো না। নট দ্যাট, কারণ আমার তো স্টুডেন্ট চান্স পাওয়াতে হবে। কি বলেছি? স্টুডেন্ট চান্স পাওয়াতে হয়। কারণ আমরা যারা এরকম সিনিয়র লেভেলের টিচার আছে, আমাদের কিন্তু ওই এমন না যে পড়ালাম আর স্টুডেন্ট চান্স পাইলো কি না পাইলো খোঁজ নাই। এটা কিন্তু একটা রেপুটেশনের বিষয়। তোমরা যখন চান্স পাবে, তোমাদের যে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ওই রিজিয়নের স্টুডেন্ট কিন্তু আমি দেখেছি খুবই পটেনশিয়াল। আগেও কিন্তু শাহরিয়ার ভাইয়ের সাথে আমি ওই রিজিয়নে কিন্তু গিয়েছিও তোমাদের এলাকায়। বাট ওখানের যে স্টুডেন্ট ছিল আমার কাছে খুবই পটেনশিয়াল মনে হয়েছে। সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে প্রত্যেকবার হিউজ পরিমাণে তোমাদের চান্স পাচ্ছে। সবার সাথে পার্সোনালি পরিচিত হব। বাট আমি হলো আর 5 থেকে 7 মিনিট নিব, তোমাকে একটু বুঝিয়ে দিব তোমার এইচএসসি প্রিপারেশনটা কিভাবে বইটা গুছাতে হবে। তার আগে আমাকে একটু আনমিউট করবা। আনমিউট করবা কে? শাহরিয়ার, ভাই একটু আনমিউট করো। আচ্ছা, হ্যাঁ, আমি একেবারে নতুনদের মধ্য থেকে 2-1 জনকে বলি, অনেককে আমি এখানকার চিনি না, এরকম কয়েকজন আছে। তার মধ্যে একজন হচ্ছে, ওর নামটা হামিজ দিয়ে শুরু। আমি ফুল নামটা দেখতে পাচ্ছি না এখানে স্ক্রিনে। তোমাদের মধ্যে একজন একটু রেইজ ইউর হ্যান্ড, একটু হাত রাইজ করো তো, তাহলে আমি লিস্টটা দেখতে পাবো। আমি রেস্ট করবো। আচ্ছা, করো, সমস্যা নেই। করেছি।
মাইন্ড তুমি হ্যান্ড রেজ করেছো কেন? বাহ, সেই অবস্থা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আজকে অনেকেই অ্যাড আছে। আমি নতুনদের মধ্য থেকে দু একজনকে জিজ্ঞেস করবো। আচ্ছা তাওহিদ ভাই, ওরা কিন্তু তোমার পরিচয়টাই জানতে পারেনি, পরিচয় দেওয়া হয় নাই, কিন্তু এখনো পরিচিত পর্ব শেষ হয়নি। আচ্ছা, আমার পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় অলরেডি শাহরিয়ার ভাইয়া দিয়ে দিয়েছে। আমি মোহাম্মদ তাওহিদ হোসেন, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত। ডিএমসি স্কলার রাজশাহী ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি এবং মেডিকেমের ফাউন্ডার। এবং তোমরা জানো কিনা, অনলাইনে সব থেকে এখন অনেক প্ল্যাটফর্মই জনপ্রিয়, বাট বন্দি পাঠশালার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে ছিলাম। পরিচিত তোমাদের সাথে ইনশাল্লাহ হয়ে যাব। জাস্ট 5 মিনিটে আমি হলো সিস্টেমটা বলে দিতে চাই যে এইচএসসি এবং আচ্ছা, তোমার আমি admission তাহলে হচ্ছে একটু হাত উঠাইতে বলবো বা রেসপন্স করতে বলবো। হামিজ উদ্দিন এই নামে একটা আইডি আছে। ভাইয়া বা আপু, তুমি যেই আছো তুমি একটু আনমিউট করো। তুমি কি শুনতে পাচ্ছ? আমরা কিন্তু তোমাদের সাথে কথা বলবো, এমন না যে আমরা তোমাদেরকে পুরো ইন্টারাকশনে বাইরে রাখছি। আমরা তোমাদের তাহিদ ভাইয়ের কথা শেষ হলে তোমাদের সাথে পরিচিত হব। ঠিক আছে? হামিজ উদ্দিন এই আইডিতে যে আছো, ভাইয়া বা আপু, তুমি কি জি কথা ভাইয়া শুনতে আছি। পাচ্ছ? আচ্ছা আপু, তুমি কি হেডফোন ইউজ করছো? জি ভাইয়া। আচ্ছা, একটু যদি কানেকশনটা একটু খুলে যদি তোমার কথাগুলো বলতে তাহলে ভালো হতো। হ্যাঁ, তাহলে তুমি ওকে কি জিজ্ঞেস করতে চাও করতে পারো। তোমার আচ্ছা, ভাইয়ের আমি সাথে কিছু কথা বলো। তোমার নামটা আগে বলো তো আপু। এটা মনে হয় ভাইয়া আঙ্কেলের নাম, তাই না? হ্যাঁ, ভাইয়া আমার নাম আখি। আখি, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আখি আমাকে একটু বলবে, তুমি যেহেতু আজকে লাইভ সেশনে আছো, তার মানে তুমি মোটামুটি অ্যাটলিস্ট ডিসিশনে যেতে পেরেছো যে তুমি মেডিকেল অ্যাডমিশন প্রস্তুতি নিবে। বাট তোমার কাছে আমার কোশ্চেনটা হলো যে তোমার যে মেইন বই আছে তিনটা, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, এই তিনটা বই মেডিকেল স্ট্যান্ডার্ড ওয়েতে তুমি অলরেডি দাগিয়েছো কিনা? না ভাইয়া, দাগাইনি আমি। দাগাওনি? আচ্ছা ঠিক আছে, তুমি একটু মিউট করে ফেলো তাহলে। কেউ কি আছো যে আমাকে বলতে পারবে কনফিডেন্টলি যে ভাই আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে অধ্যায়গুলো আমার আছে, তোমরা তো জানো যে বই দাগানো কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। হ্যাঁ, কারণ তোমার একটা বইয়ের সব লাইন ইম্পর্টেন্ট হয় না, বোঝার জন্য আমরা সব লাইনই পড়ি। বাট ইম্পর্টেন্ট লাইনগুলো ফাইন্ড আউট করা হলো ফার্স্ট স্টেপ। সেটা এইচএসসি পরীক্ষা বলো আর অ্যাডমিশন পরীক্ষা বলো, এটাই ফার্স্ট স্ট্র্যাটেজি। আমি যেহেতু এখনো দাগাওনি, আমি তোমাকে বলে দিব কিভাবে দাগাতে হবে। তবে এমন কি কেউ আছো যে কনফিডেন্টলি বলতে পারবে যে ভাই আমার বই অলরেডি দাগানো এভাবে? আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেরই হয়তো বায়োলজিটা দাগানো আছে কিনা আমি জানি না। প্রত্যেকটা দাগানো বই বায়োলজি দেওয়া দাগানো হয়েছে। আছে ভাইয়া। বায়োলজি দাগানো আছে কেন? জি ভাইয়া। এটা হাত তোলো তো, কার কার দাগানো আছে। আচ্ছা, বায়োলজি আচ্ছা, কয়েকটা হাত পাইছি মোটামুটি। যাক, নাহলে আমি হতাশ হয়ে যেতাম পুরা। যাই হোক, আহ, আচ্ছা ঠিক আছে, বায়োলজি দাগাইছো আর বাকিগুলো দাগানো হয় নাই। ঠিক আছে ভাইয়া, বলেন এবার আপনি। আচ্ছা, তাহলে এই যে ফার্স্ট স্টেপ, হ্যাঁ আমি মূলত তিনটা স্টেপে বেসিক্যালি ফোকাস করবো। হ্যাঁ, তোমাদের তিনটা জায়গায় ফোকাস করতে হবে। তার ভিতরে ফার্স্ট যে স্টেপ, বইয়ের কোন লাইনটা আপনার জন্য ইম্পর্টেন্ট এটা ফাইন্ড আউট করতে হয়। কি বলেছি? আমি বলছি যে আজকে মনে করো অনেক কিছু বলবো, আমি বলবো, ভাইয়া বলবে, তোমাদের নিজেদের ভিতরে কথা হবে, বাট বেসিক এই তিনটা কথা মাথায় নিয়ে যেতে হবে। তার ভিতরে আসল কথা বলা শুরু করলাম। 1 নাম্বার কথা, আপনার ফার্স্টে বইটা দাগাতে হবে। কোথা থেকে দাগাবেন, কিভাবে দাগাবেন, কোথায় কি কালি দিবেন, এই ডিসিশন আমরা দিব। বাট ফার্স্ট 1 নাম্বার স্টেপ, সবাই আনমিউট করে রেসপন্স করবা। 3টা মেসেজ দিব আমি, তারপরে আমার কথা কিন্তু শেষ। তার ভিতরে 1 নাম্বার কথা কি বলেছি আনমিউট করে সবাই বলতে হবে, লাস্টে মুখস্থ ধরবো। বলো 1 নাম্বার কাজ কি? বলো যে ভাই ইম্পর্টেন্ট লাইন বইয়ে দাগানো। 1 নাম্বার কাজ কি বলো? ইম্পর্টেন্ট লাইন বইয়ে দাগানো। ইম্পর্টেন্ট লাইন বইয়ে দাগানো। 1 নাম্বার কাজ, আপনি যদি বই না দাগান, একটা বইয়ের 1 পেজে যদি আপনার 20টা লাইন থাকে, ওই 20 লাইন থেকে কখনো কোশ্চেন হয় না। সর্বোচ্চ গেলে 5 থেকে 6টা লাইন ইম্পর্টেন্ট। বাট এটাকে আবার কেউ মিস ইন্টারপ্রেট করো না যে ভাইয়া 5 থেকে 6 লাইন পড়তে বলছে, আমি কিন্তু এটা বলিনি। বলেছি আপনি সব লাইন পড়বেন, বোঝার জন্য সব করতে হয়। বাট 5 থেকে 6টা লাইন থেকে আপনার বারবার কোশ্চেন আসে। আপনি এইচএসসি পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস করেন, এইচএসসি পরীক্ষার কোশ্চেন অনুশীলনী, হাজারি স্যারের লাস্টে অনুশীলনী দেয়া আছে, ওটা অ্যানালাইসিস করেন, দেখবেন যে একই জায়গা থেকে কোশ্চেন আসতেছে।
মানে তোমার কার্যকারী মূলক থেকে কোশ্চেন আসছে নিচের কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলক, পরের বার কোশ্চেন আসছে নিচের কোনটি অ্যামিনের কার্যকারী মূলক, তারপরের বার আসছে কোনটি অ্যামাইডের কার্যকারী মূলক। তার মানে কি কার্যকারী মূলক ইজ আ টাইপ, ওটা থেকে প্রত্যেকবার কোশ্চেন আসবে। তাহলে কার্যকারী মূলকের যে বক্স আপনার বইয়ে আছে, তাহলে ফার্স্ট অফ অল ওটা আপনাকে তো হাইলাইট করতে হবে, তা না হলে পরীক্ষার আগে কিন্তু আপনি বুঝবেন না যে আপনি কোন লাইন পড়বেন আর কোন লাইন পড়বেন না। তো 1 নাম্বার কাজ, বইয়ের সব লাইন সমান গুরুত্ব বহন করে না, তাই এটার জন্য আমাদের কি করতে হবে, বই দাগাতে হবে। এটা হলো 1 নাম্বার কাজ। কোথা থেকে দাগাবা এগুলো আমরা আস্তে আস্তে ক্লাসে বলে দিই। তাহলে এইচএসসি পরীক্ষাও যদি তুমি ভালো করতে চাও, ফার্স্ট অফ অল 1 নাম্বার কাজ হলো আপনার বইটাকে দাগাতে হবে। এটা আমরা ক্লাসে দাগিয়ে দেবো যে কোন লাইন কিভাবে দাগাবা, কোথায় বোর্ড লিখতে হয়, কোথায় এইচএসসি পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট, কোথায় 100% ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা ক্লাসে বলে দেবো। তাহলে 1 নাম্বার সবাই মাথায় ঢুকাও এবং মিউট করা অবস্থায় নিজের মাথায় ঢুকাও। 1 নাম্বার কাজ, মেডিকেলে যদি চান্স পেতে চাই আমার বইটা ওই ভাইয়ারা যে স্টাইলে বলেছে ওই স্টাইলে দাগাতে হবে। আমি যদি একটু দেখাই, যদি তাহলে একটু টাইম বেশি লাগবে, তাহলে একটু দেখিয়ে দেই। সাপোজ মনে করো এটা তোমার হাজারি স্যারের বই, স্ক্রিন মেবি হ্যাঁ দেখতে পাচ্ছ। সাপোজ এই যে মনে করো এই একটা পেজ ছিল, অনেক বড় একটা পেজ, এই পেজের ভিতরে সব ইনফরমেশন কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট ছিল না, বাট দেখো মাঝখানের যে জায়গাটা আমরা ফোকাস করেছি, এই যে দেখো মাঝখানের যে জায়গাটা ফোকাস করেছি এখানে বক্স করা পাশাপাশি বলে দেয়া আছে যে ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একবার কোশ্চেন এসেছে। একটু নিচে গেলে দেখো আবার লেখা আছে ম্যাট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, দেখো এনটিপি থেকে একটা কোশ্চেন এসেছে যেটা আপনার বইয়ে ছিল না, ওটাও এখানে অ্যাড করে দেয়া আছে। তাহলে আপনি যখন এই পেজে আসবেন তখন বুঝতে পারবেন যে এখানে এই জায়গাটা ফোকাস দিতে হয়। তাহলে আপনি যদি বই নিজেরটা এভাবে দাগান, ভাইয়াদের ক্লাসে শুনে শুনে জাস্ট বইটাকে এভাবে গুছিয়ে রাখতে হবে, নট দ্যাট যে শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় আপনি এখন হাফেজ হবেন, কোরআন শরীফের মতো মুখস্থ করবেন, এটা না, জাস্ট বইটাকে গুছিয়ে রাখতে হবে। তাহলে 1 নাম্বার কাজ বই দাগাতে হবে। 2 নাম্বার কাজ, আপনার মনে করেন বই দাগানো হয়ে গেছে, বইয়ে তো অনেক ইনফরমেশন, ওটাকে একটু কনসাইজ করে পড়তে হয়, কনসাইজ মানে গুছিয়ে পড়তে হয়। কনসাইজ করার জন্য আমি দেখেছি যে তোমার শাহরিয়ার ভাইয়া বা আমরা শীট দেই, কি দিয়ে শীট দেই, কারণ শীটে হলে একটা অধ্যায় খুবই সুন্দরভাবে গুছানো থাকে। তা বই পড়ার পরে হলো শীট পড়তে হয়। কি বলেছি, 1 নাম্বার স্টেপ আপনি বই পড়লেন, বই পড়ার পরে ওই অধ্যায়টাকে শর্ট করার জন্য হলো শীট পড়তে হয়। এখন শীট অ্যাডিশনাল আমরা শীট দেই বা অ্যাডিশনাল অনেক বই আছে। সাপোজ মনে করো আমি তোমাকে যদি একটা শীট দেখাই, সাপোজ এই যে এটা হলো তোমার পরিমাণগত রসায়নের শীট, এবং শীটটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো শীটটা কিন্তু 1 পেজ। কি বলেছি, শীটটা কিন্তু 1 পেজ, মানে আপনার পরিমাণগত রসায়ন তো অনেক এমসিকিউ আছে, অনেক সিকিউ আছে, বাট আপনি যখন রিভাইজ দিবেন, আবার ওই বই পড়া কিন্তু পসিবল না, পরীক্ষার আগের দিন আপনি এত টাইম পাবেন না। তাহলে আপনার কি করতে হবে, রিভাইজ দেওয়ার জন্য শীট ফলো করতে হবে, বা আমি সাজেস্ট করি যে মাস্টার বুক পড়তে হবে, আমরা পরে জানিয়ে দেবো যে মাস্টার বুক কি, খুবই কনসাইজ ভাবে ইনফরমেশন থাকে, বা আমাদের প্রত্যেক অধ্যায়েরই এমন শীট আছে। এবার তোমার শাহরিয়ার ভাইয়া যে অধ্যায়গুলো পড়াবে ভাইয়া শীট আছে, তো তুমি প্রথমে মূল বই দাগালে, ওকে ফাইন ভাই আমার বই দাগানো আছে, আমি জানি কোথা থেকে কোশ্চেন আসে। 2 নাম্বার কাজ, আপনি শীট থেকে রিভাইজ দিবেন। শীট হলো সব 1 পেজ 2 পেজ। অর্গানিক কেমিস্ট্রি আমরা মাস্টার সাজেশন দিব মাত্র 12 পেজ, 12 পেজে অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন 100% কমন বাদবে। তোমার ফেসবুকে গিয়ে দেখবে যে এবারও তো আমি খুলনা ব্রাঞ্চে ক্লাস নিয়ে আসলাম, ক্লাসে বলেছি যে এখানে স্যারের চোখ পড়লে কোশ্চেন হবে ডেটলে, ডেটল থেকে কিন্তু এবার মেডিকেলে কোশ্চেন এসেছে। অ্যামিন, পচা মাছের দুর্গন্ধের জন্য দায়ী কে, অ্যামিন, অ্যামিনে ম আছে, মাছে ম আছে, ক্লাসে বলেছি, লাইভ স্টিল এখনো আছে, কোশ্চেন হয়েছে মেডিকেলে। 3টা কোশ্চেন এসেছে, 3টা আমার মুখের কথা থেকে, এবং বলে দিছি যে এখানে স্যারের চোখ পড়লে কোশ্চেন হবে। তো এরকম ইনফরমেশন আমরা শীটের ভিতরে নিয়ে এসেছি, সেটা তুমি যে কোনো অধ্যায় বলো, বিগত 5-7 বছরে আমাদের এক্সপিরিয়েন্স থেকে। তো এই জন্য তুমি 1 নাম্বার যখন নিজের বই পড়লে, 2 নাম্বার কাজ তোমার হলো আমাদের শীটগুলো পড়তে হবে, যদিও শীটের পক্ষপাতী অনেকে না, বাট আমি বলবো অবশ্যই শীট পড়তে হবে, অনলি ফর রিভাইজ। তাহলে ভাই ওকে ফাইন, বই পড়লাম, তারপর আপনাদের শীটগুলো আমরা রিভাইজ দিলাম, পড়াটা মোটামুটি গুছিয়ে এসেছে। 3 নাম্বার যে কাজ মোস্ট ইম্পর্টেন্ট, পড়া হয়ে যাওয়ার পরে আপনার ল্যাকিংস কোথায় এটা তো আমি জানি না,
একটা অধ্যায়ে সাপোজ জারণ বিজারণ, জারক বিজারিত, এই কথাগুলোর সাথে তুমি কনফিউজ হয়ে যাও, এটা হতে পারে। বাট আমি কিন্তু পারি, কারণ আমি এত বছর ধরে পড়াচ্ছি, জারণ বিজারণ তো আমি পারবো, স্বাভাবিক না? আর না পারলেও মনে করো তোমার ক্লাস নেওয়ার আগে তো আমি মুখস্থ করে যাবো। এখন কথা হচ্ছে যে বাট হতে পারে তুমি জারণ বিজারণটা একটু কম বুঝো, বাট আবার পরিবেশ রসায়নে সব তুমি পারো, আমার থেকেও ভালো পারো। তাহলে তোমার ল্যাকিংস যে জারণ বিজারণে, এটা তো আমি বুঝতে পারবো না, তোমার ল্যাকিংস তোমাকে খুঁজে বের করতে হবে। এই জন্য কি করতে হবে? প্রশ্ন সলভ করতে হবে। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক, নিজের সমস্যা ফাইন্ড আউট করার জন্য। আমি কিন্তু লাস্টে মুখস্থ ধরবো এই 3 পয়েন্ট। নিজের প্রবলেম আপনি ফাইন্ড আউট করবেন কিভাবে, সেটার জন্য কোশ্চেন সলভ করতে হবে। ভাইয়া কোশ্চেন সলভ কোথা থেকে করব? আপনার বোর্ড পরীক্ষার জন্য আমরা বলি, কেমিস্ট্রির জন্য ভাইয়া বায়োলজির জন্য বলে দিবে, আমি কেমিস্ট্রির জন্য বলে দেই যে তোমার হাজারি স্যার এর অনুশীলনী মোর দ্যান এনাফ। অ্যাডমিশনে আমরা কবির স্যার করাবো, কারণ জানো যে কবির স্যার থেকে কোশ্চেন রিপিটেশন হচ্ছে। বা তোমার শাহরিয়ার ভাই একটু পরে বলবে যে আলিম স্যার, মাজেদা ম্যাম থেকে কিছু বক্স থেকে কোশ্চেন তোলা হচ্ছে। তোমরা তো আসলে কোশ্চেন ভাবে অ্যানালাইসিস করো না বা সুযোগও হয় না, বাট আমরা কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করি। একটা কোশ্চেন এসেছে গাজী আজমল স্যারে আছে, মানে যে আমাদের পড়ালেখা শেষ, ও আচ্ছা এটা গাজী আজমলের কোশ্চেন না, আমরা ল্যাঙ্গুয়েজটা ধরে ধরে অ্যানালাইসিস করি যেটা কোথা থেকে এসেছে। লাস্ট বার তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন ছিল যে স্ত্রী আর পুং ঘাসফড়িং এর যে পার্থক্য, সবাই বলতেছে এটা তো গাজী আজমল স্যারে আছে, এটা কমন কোশ্চেন। আমরা ল্যাঙ্গুয়েজ দেখেছি, ল্যাঙ্গুয়েজ কিন্তু আলিম স্যারের। তাহলে তোমার বুঝতে হবে যে কোশ্চেন কোথা থেকে আসে। তাহলে এভাবে অনুশীলনী তোমার সলভ করতে হবে। কেমিস্ট্রি হাজারি স্যারের অনুশীলনী 100% সলভ থাকতে হবে। যখন তুমি কোশ্চেন সলভ করতে যাবে, আমরা বলে দিব সলভ করার একটা প্যাটার্ন আছে, তুমি ইচ্ছা মতো সলভ করলা 1 এর ক 2 এর গ, দিস ইজ নট দ্য পারফেক্ট স্টাইল ফর সলভ। সলভের জন্য কি করতে হয়, তোমার একটা সাপোজ কোশ্চেন আছে, এস ব্লক মৌল কয়টি? বলতে পারবা? দেখি তো একটু রেসপন্স করো তো, এস ব্লক মৌল কয়টা? 14টি। 14টা। গুড, 14টি। সাপোজ মনে করো তোমার বইয়ের 1 নাম্বার কোশ্চেন এস ব্লক মৌল কয়টি, তুমি অ্যানসার দাগালে ভাইয়া অপশনে অনেক কিছু ছিল 14টি। তুমি ভাবতেছো ভাই আমার একটা এমসিকিউ করা শেষ, আসলে কিন্তু না, তোমার এমসিকিউ করা শেষ হয়নি। এস ব্লক আগের বার এসেছে, মানে পরের বার পি ব্লক আসতে পারে, ডি ব্লক আসতে পারে, এফ ব্লক আসতে পারে। তাহলে তোমার এটা সলভ করার সময় কি করতে হবে, পাশে কলম দিয়ে লিখতে হবে ভাইয়া এস ব্লক তো 14টি, তাহলে পি ব্লক কয়টি তোমরা বলো তো, কে পারবা? পি ব্লক কয়টি? 36টা। 36টা। ডান পাশে যে 6 6 36টা, তাহলে পি ব্লক 36টা। ডি ব্লক কয়টা বলো তো, পারবা তোমরা? 41টা। গুড, 41টা। ওই যে মাঝখানে 40টা, নিচে থোরিয়াম একটা গেছে, 41টা। এ ব্লক কয়টা? 27টা। 27টা, কারণ হওয়ার কথা ছিল 15 15 নিচে 30, বাট ল্যান্থানাম একটা নাম আর থোরিয়াম বাদ চলে গেল, 3টা বাদ গেলে 27টা থাকে। আর লাস্ট আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দেই, ওইবারের কোশ্চেন ছিল আন্ত অবস্থান্তর মৌল কয়টা, যেটা ইংরেজিতে ছিল। তোমার শাহরিয়ার ভাই আমার সাথে একমত হবে, আমরা তো একবারই পরীক্ষা দিয়েছি। আমাদের কোশ্চেনে লেখা ছিল ইনার ট্রানজিশনাল এলিমেন্ট কয়টি, মানে আন্ত অবস্থান্তর মৌল। কেউ কি বলতে পারবে আন্ত অবস্থান্তর কয়টা মৌল? আমাদের বার কিন্তু হাজারি স্যারের বইটা ছিল না, আমাদের বার মেডিকেলে আসার পরে কিন্তু অ্যাড হয়েছে, সেটা হলো 28টি। তাহলে ইনার ট্রানজিশনাল বা আন্ত অবস্থান্তর 28টি। তাহলে এই যে 5টা ইনফরমেশন আপনি পড়লেন এবং আপনার হাজারি স্যারের বইয়ের পাশে আপনি লিখলেন, এই যে 1 নাম্বার কোশ্চেন যেখানে ছিল যে এস ব্লক কয়টি, 14টি, এর পাশে তোমার লিখতে হবে পি ব্লক 36, ডি ব্লক 41, এফ ব্লক 27, আন্ত অবস্থান্তর 28। তাহলে কিন্তু আপনার একটা এমসিকিউ সলভ হলো। কথা কি বুঝছেন? তাহলে আপনি এই 3টা স্ট্র্যাটেজি হলো বেসিক স্ট্র্যাটেজি, যদি কেউ এভাবে ফলো করে তার এইচএসসি পরীক্ষা তো ভালো হবেই। নট দ্যাট যেটা মোটিভেশন দিচ্ছি, একটু নিজের নামে প্রশংসা করি, সেটা হলো বোর্ডের আন্ডারে আমরা তো 4টা পরীক্ষা দিই, 5, 8, 10, 12, 4টা। এই 4টা পরীক্ষা আমি যশোর বোর্ডের আন্ডারে দিয়েছি এবং 4টাতেই আমার স্কলারশিপ ছিল। 3টা ট্যালেন্ট পুল স্কলারশিপ, একটা জেনারেল স্কলারশিপ, মানে বৃত্তি তোমরা যেটাকে বলতেছো। এটার স্ট্র্যাটেজি আমার প্রত্যেকবারই সেম ছিল। আমি কিন্তু ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিলাম বিষয়টা এমন না, বাট আমার কলেজ থেকে, আমি খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছিলাম, সেখানে প্রত্যেকবার বোর্ডের টপ রেজাল্ট আমার, বাট ক্লাসের টপ রেজাল্ট কিন্তু আমার না। ইভেন টেস্টে আমার বায়োলজিতে ফেল ছিল, আমি সবার সামনে বলি, যদিও সেটা ব্যবহারিক ফেলের জন্য ফেল এসেছে।
বাট টপ রেজাল্ট কিন্তু আমার ছিল। এর কারণ কি? কারণ আমি সিস্টেমটাকে গ্রাফ করতে পেরেছি। তাহলে ফার্স্ট আপনি আপনার কাজ, নেক্সট যেদিন ক্লাস থাকবে আমরা সুন্দর করে ফার্স্ট 1 নাম্বার স্টেপে আপনার বই ধরে ধরে আমরা তৈরি করে দিব যে বইয়ের কোন ইনফরমেশন আপনার জন্য ইম্পর্টেন্ট, দেন ওটাকে রিভাইজ দেওয়ার জন্য আমরা শীট ফলো করবো। 1 পেজের শীট আপনি রিভাইজ দিতে পারেন, যাতে বারবার 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 রিভাইজ দিতে হবে, এক কথা বারবার শুনতে শুনতে নিজে মাথায় ঢুকে। এরপরে হাজারি স্যারের অনুশীলনী আমরা সলভ করব। মানে ভাইয়া যে বই ফলো করে ভাইয়া তার অনুশীলনী সলভ করবে, ভাইয়া অ্যাডিশনাল কোর্স এন্ড ব্যাংক তোমাকে সাপোর্ট করবে। আর আমাদের হলো মোটামুটি এইচএসসি লেভেলে হাজারি স্যারের অনুশীলনী সলভ করা মোর দেন এনাফ। তবে ওই গদবাদা অনুশীলনী সলভ কিন্তু না, যেভাবে বলেছি। মানে তোমার কোশ্চেন আসছে হীরকের শঙ্করায়ের নিচের কোনটি, তুমি জাস্ট অ্যান্সার দাগায় রাখলা sp3, না এটা তো হবে না। গ্রাফাইট যে sp2 ওটা পাশে লিখতে হবে, ফুলারিন যে sp2 ওটা পাশে লিখতে হবে। তার মানে তোমার একটা এমসিকিউ সলভ করা হবে। এইভাবে সলভ করলে অ্যাডমিশনে আমি দেখেছি যারা সলভ করেছে তাদের ওই সময় গিয়ে আর ওই অত ক্লামজি লাগে না অ্যাডমিশন টাইমটা। 2 দিন পর পর নক দিয়ে বলতে হয় না ভাই খুব ডিপ্রেসড লাগতেছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট দেন, এগুলো করতে হবে না। এবারও দেখছি স্টুডেন্ট ডিপ্রেসড হয়ে যায় কারণ আগে থেকে পড়া গুছানো না যে। তাহলে বলো, মুখস্থ করো তাড়াতাড়ি। 3টা পয়েন্ট বলবো, আমার কথা শেষ। এবার পর ভাইয়া কথা বলবে, আমি অনেক টাইম নিয়ে ফেলেছি। 1 নাম্বার কাজ বই দাগাতে হবে। 2 নাম্বার কাজ শীটে কনসাইজলি রিভাইজ করতে হবে। 3 নাম্বার কাজ ভাইয়া যেভাবে বলছে অনুশীলনী ওইভাবে সলভ করতে হবে। 1-2 উত্তর দাগালে হবে না। তাড়াতাড়ি মুখস্থ করো 3 লাইন, 30 সেকেন্ড টাইম, 3 লাইন মুখস্থ করো, আমি ধরবো। শাহরিয়ার। হ্যাঁ তাওহিদ, মেলা টাইম নিয়ে ফেলাইছিস, 40 বেজে গেছে। আরে প্যারা নাই। কি তোমাদের প্যারা আছে, পরীক্ষা আছে? না ভাই ভাই। কিন্তু অনেক সুন্দরভাবে বুঝায় এবং অনেক, মানে তোমরা বিশ্বাস করবা কিনা, ভাইয়ার একটা নোট ছিল, আমরা ফার্স্ট ইয়ারে এমব্রায়োলজি পড়ছিলাম। এমব্রায়োলজি মানে ভ্রূণ বিদ্যা যেটাকে আমরা বলি। তো এইটা পুরোটা ভাইয়ের নোট থেকে পড়ছিলাম আমরা সবাই। ভাই খুব সুন্দর করে করে নোট করে পড়ায়। তো তোমরা আশা করি সেই নোটগুলো সবগুলোরই সাপোর্ট পাবা। এবং এই যে তোমরা নোটটা দেখতে পাচ্ছ, এই দেখাইলো একটু আগে, আচ্ছা তাহলে দেখো, এই যে সে নোটটা দেখাইলো 1 পেজের মধ্যে কনসাইজ একটা নোট। এবং এই কনসাইজ নোটটার মধ্যে কিন্তু তুমি ভাবছো যে আমার পরীক্ষা কি এই 1 পেজ পড়ে আসলে আমি দিতে পারবো কিনা। তো ভাইয়া যদি এই একটা পেজ এক্সপ্লেইন করে দেয়, আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা তোমাদের প্রি মেডিকেলের পাশাপাশি হচ্ছে, প্রি মেডিকেলে যে শুধু এক্সট্রা সিলেবাসটা নিয়েই কথা বলবো এমনটা না, আমরা যেই টপিক গুলো তোমাদের এইচএসসি তে আসার মতো টপিক, বা যেগুলো থেকে এইচএসসি তে রেগুলার কোশ্চিন হয়, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো তোমাদের 30 সেকেন্ড সময় শেষ। এবার ভাই কোশ্চেন করবে, নাও তাহিদ শুরু করো। কোশ্চেন করবো না, আমি জাস্ট জিজ্ঞেস করবো। আফিয়া তুমি একটু কাইন্ডলি আনমিউট করো, তুমি আমাকে আনমিউট করে বলবে জি আজকে ভাইয়া। থেকে একটা জিনিস মাথায় ঢুকায় যেতে হবে, তার ভিতরে 1 নাম্বার কাজ কি? বইয়ের ইম্পর্টেন্ট লাইন দাগানো। তোমার বই কি দাগানো আছে? ভাইয়া হচ্ছে সবগুলো অধ্যায় নাই, কিছু চ্যাপ্টার আছে, আর বায়োলজিটা সব আছে দাগানো। বায়োলজি তো শারীরিক ভাবে পড়াচ্ছে, ওই জন্য ওটা তো গুছানো। বাট কেমিস্ট্রি দাগানো নেই? কেমিস্ট্রি সবগুলো অধ্যায় নেই, বাট হচ্ছে বেশ কিছু আছে, বেশিরভাগই আছে। আচ্ছা, আর ফিজিক্স? ফিজিক্স ভাইয়া শুরুর দিকে যে অধ্যায়গুলো পড়ছিলাম ফার্স্ট ইয়ারের দিকে, ওগুলো আছে ভালো করে, পরের গুলা নাই। ওকে ফাইন, তাহলে তাও কিছুটা এগিয়ে আছো। তাহলে 1 নাম্বার কাজ বইটা ওভাবে দাগাতে হবে, তাহলে না হলে কিন্তু পরীক্ষার আগের রাতে, টেস্ট পরীক্ষা তো দিলা, পরীক্ষার আগের দিন কি সব পড়ে যেতে পারছিলা? না ভাইয়া, পরীক্ষার আগের দিন যেমন রিডিংটা বেশিরভাগই পড়া হয় নাই, শুধু মানে সিকিউ টাইপ করে পড়া হয়েছে, আর এমসিকিউ দাগানো গুলা পড়া হয়েছে। থিওরিটিক্যাল জিনিস জাস্ট পড়া হয়, এছাড়া বাকিটা পড়ার টাইম পাওয়া যায় না। জি আমি নিজেও হ্যাঁ। যোগ পড়ে যেতে পারি নাই, অনেক কিছু পড়ে যাওয়ার টাইম পাওয়া যায় না, বাট বই গুছানো থাকলে তুমি কনফিডেন্ট পাবে। ওকে, 1 জি নাম্বার ভাইয়া। কাজ তুমি বলতে পেরেছো, ফাইন। 2 নাম্বার কাজ কি তোমার? ভাইয়া শীট কনসাইসলি রিভাইজ করা। সাপোজ জৈব যৌগ পড়া পসিবল হচ্ছে না, 12 পেজে তো গুছিয়ে দিয়েছি, ওই 12 পেজ পড়ে চলে যাও। এবং জি আমাদের ভাই। এই শীটটা সারা বাংলাদেশ স্টুডেন্ট পড়তেছে, তাহলে আমরা ওভাবে কনফিডেন্টলি কিন্তু তৈরি করেছি। ইভেন তোমরা এখানে দেখতেছো যে লেখা আছে যে কবে কোথায় কোর্সেন আসছে, ওটা কিন্তু সবার পাশে লেখা আছে যে বোর্ডে কোনটা এসেছে, ম্যাটে কোনটা এসেছে। তো এই শীটগুলো তুমি 100% কনফিডেন্টলি পড়ে যেতে পারবে। ওকে ফাইন, 2 নাম্বার কাজ শেষ আফিয়া, তোমাকে থ্যাঙ্কস। তুমি 3 নাম্বার পয়েন্ট আমাকে বলবা, তাহলে তোমার ছুটি। 3 নাম্বার কাজ কি তোমার? ভাইয়া বইয়ের অনুশীলনীর এমসিকিউ গুলা যেভাবে মানে ইনস্ট্রাকশন দিবেন সেভাবে পড়া।
মানে জাস্ট উত্তর দাগালে হবে না, এটা কি তুমি বেসিক মেসেজটা পেয়েছো? জি ভাইয়া, মানে উত্তরের সাথে রিলেটেড যেটা থাকবে মানে টপিকে ওটা পড়া। রাইট, ওকে ফাইন, থ্যাঙ্কস আফিয়া। তাহলে আমি আর তোমাদের পড়া ধরবো না, কারণ পড়া ধরলে আমার নিজের কাছে, যখন স্যার ম্যাম, আমরা তো স্টুডেন্ট, স্যাররা যখনই বলে এই এখন পড়া ধরবো, আমার নিজের কাছে হেজিটেটেড লাগে। বাট 3টা ইনফরমেশন রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করবো, কিন্তু সাথে সাথে বলতে হবে যে ভাইয়া 3টা কথা মনে আছে, বই দাগানো শুরু করেছি, আপনার কনসাইজ করা শীট পড়া শুরু করেছি, ওটা মাথায় ঢুকানোর চেষ্টা করতেছি, লাস্ট আমার বই অলরেডি গুছানো। ওকে ফাইন, শারিয়ার তুমি প্রসিড করো। আচ্ছা, আমরা তাওহিদ ভাইয়ের কথা শুনলাম। এবার আমি চলে যাব মায়েনের কাছে। মায়েনের কাছ থেকে আমরা জাস্ট তার পরিচয়টা জানতে চাই, যে মায়েন, তুমি তোমার পরিচয়টা ওদেরকে একটু নিজের মুখে দিবা, এবং তুমি তাদের উদ্দেশ্যে যদি এই কোর্সটা সম্পর্কে কিছু বলতে চাও, যে এই কোর্সটা আসলে তারা কেন করবে বা কতটুকু ইম্পর্টেন্স দিবে এটাতে, তাদের এইচএসসির পাশাপাশি এটাকে কিভাবে রাখবে। এটা কিন্তু তাদের জন্য ম্যান্ডেটরি না এখন এই মুহূর্তে। তো এইচএসসির পাশাপাশি তারা এই কোর্সটাকে কিভাবে রাখতে পারে, এটা সম্পর্কে তুমি তাদেরকে কিছু কথা বলো। তো আসসালামু আলাইকুম, আমি শেখ মাইন। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি। তোমরা অলরেডি আমাকে হয়তো চেনো না, টেকনিক্যালে যারা আছো হয়তো চিনতে পারো। আসলে তোমাদের সাথে কিছু নিউ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আসলে আমি আসলাম। আমি যেহেতু মানে খুবই অল্প কয়েকদিন আগেই চান্স পেয়েছি, আমি কি কি ভুল করেছি বা তোমাদের কি কি করা যাবে না, এই বিষয় নিয়ে তোমার সাথে একটু কথা বলবো। আর তোমরা প্রি মেডিকেল কেন করবা, এটা আসলে তোমাদের এখন দরকার নেই, কিন্তু তাও দরকার আছে। আমি এক্সপ্লেন করছি সামনে কেন। তার আগে একটা অনেক ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ফিজিক্সের তোমরা সেকেন্ড পেপারের 4th আর 5th চ্যাপ্টার কি কেউ পড়েছো এর আগে? কেউ পড়ে থাকলে বলতে পারো আমাকে। 4th এবং 5th কেউ পড়তো? এটা কি শর্ট সিলেবাসে নাই? না, তো শর্ট কেউ পড়ে গেছে? যারা আছো কেউ কি পড়েছো? আচ্ছা, কেউ পড়ে নাই, বলো মাইন। আচ্ছা, আসলে মানে আমিও চিন্তা করছিলাম, মানে আমিও তো শাহরিয়ার ভাইয়ের এখানে প্রি মেডিকেল করেছি, তো আমিও চিন্তা করছিলাম যে এখন তো সামনে এইচএসসি অনেক বেশি ইম্পর্টেন্ট, এখন প্রি মেডিকেল করে শুধু শুধু টাইম নষ্ট হবে, এই হবে সেই হবে। তো সেভাবে ইচ্ছা ছিল না, কিন্তু পরে শেষে গিয়ে ভর্তি হয়েছি আসলে। প্রি মেডিকেল করার টাইমে এই 2টা চ্যাপ্টার আমি ভালো মতো পড়িনি, ঠিক আছে? কিন্তু পরে অ্যাডমিশন টাইমে গিয়ে যখন মানে ক্লাস হইলো, ভাইয়ারা পড়াইলেন, তখন জাস্ট মানে কোনো মতো উপর দিয়ে পড়ে চলে গেছি। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় যা হওয়ার তাই হইলো, ওখান থেকে কোশ্চিন আসছে এবং আমার ওই 2টা কোশ্চিনই ভুলে গেছে। সো তোমরা মানে মানে 2 মার্কের ইম্পর্টেন্স কিন্তু অনেক, মানে 0.75 মানে 0.25 মার্কের ইম্পর্টেন্সও কিন্তু অনেক। এবার কিন্তু তোমরা দেখে থাকছো যে 73.75 পেয়েও অনেকের হয় নাই, 73.5 পেয়েও হয় নাই। মানে বুঝতে পারছো 0.25 মার্কের কত বেশি ইম্পর্টেন্স। সো এটাই বললাম যে তোমরা মানে এই প্রি মেডিকেল ব্যাচে তোমাদেরকে জাস্ট এই শর্টের বাইরে চ্যাপ্টার গুলোতে জাস্ট তোমরা একবার পরিচিত হয়ে যাওয়া, পরে গিয়ে এগুলাতে তোমরা হলো ধরো এগুলাতে তোমরা আরো ভালো করে পড়লা। কিন্তু যদি মানে নতুন চ্যাপ্টার অ্যাডমিশন টাইমে নতুন চ্যাপ্টার, এক মানে ফিজিক্সের ক্ষেত্রে কি 3টা করে চ্যাপ্টার থাকে একদিনে, ওইটা একদিনে পড়ে রিভিশন দিয়ে পরের দিন পরীক্ষা দেওয়া লাগে। তো বুঝতে পারতেছো কত মানে টাফ হবে জিনিসটা। তো তোমাদের যদি একবারও পড়া না থাকে বা একবার তোমরা পরিচিত না হও জিনিসটা নিয়ে, তাহলে ওখানে গিয়ে তোমরা মানে ওটা পারবে না কোনোভাবেই, এটা সম্ভবই না। যতই ভাইয়ারা বলুক যে সম্ভব, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনোদিনই সম্ভব না। সো মানে এইচএসসির পাশাপাশি প্রি মেডিকেল করলে হয় কি, তোমরা জাস্ট মানে জেনে রাখলা চ্যাপ্টার গুলা, এই আর কি, আর কিছু না। তোমাদের মেইন ফোকাস থাকবে এইচএসসির উপরে। আর ভাইয়া যেটা বললেন, তোমাদের এইচএসসির উপরে যথেষ্ট গাইডলাইন দেওয়া হবে, আর এইটাও মানে সাথে তোমার প্রি মেডিকেল চলবে আর কি। আর তোমরা একটা মানে আমি একটা যে স্ট্র্যাটেজি মানে অ্যাপ্লাই করছিলাম আমার ক্ষেত্রে, আমি 80% হলো তোমার এইচএসসি প্রিপারেশন নিতাম এই লাস্টের 3 মাসে, 20% হলো তোমার অ্যাডমিশন প্রিপারেশন নিতাম। তো 80% টাইমে আমার থাকতো হলো এইচএসসি এর জন্য, বাকি 20% টাইম এই যে ধরো বই দাগানো, কোশ্চেন ব্যাংক সলভ করা, মানে অনুশীলনী কোশ্চেন সলভ করা, এই এই জন্য 20% টাইম থাকতো। তো তোমরা এইসব
মানে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও আমি সামনে তোমাদের হয়তো ক্লাস নিব, তখন মানে অনেক মানে কিছু কিছু মানে আমার জীবনে যা ঘটছে এই 2 বছরে, কিভাবে করছি বা কি করেছি বা কি ভুল করি নাই বা কি তোমরা কি করবা না, এগুলা নিয়ে অনেক ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো ইনশাল্লাহ তোমাদের সাথে পরে দেখা হবে, ক্লাসে তোমাদের সাথে আমি ইন্টারাকশন করবো। আচ্ছা শাহির ভাইয়া, আপনি ঠিক আছে, ধন্যবাদ নয়নকে। আমাদের সাথে যে দুইজন ছিল দুইজনই কথা বলছে, কিন্তু আমাদের যারা আজকের মূল আকর্ষণ অ্যাকচুয়ালি যারা এই কোর্সটা করতে চাচ্ছ, তোমাদের সাথে এখন একটু পরিচয়ে বা পরিচিত হব। তোমাদের সাথে আমার সবারই পরিচয় আছে মোটামুটি, দুই একজন বাদ দিয়ে। তো সবাই একটু ভাইয়াদের সাথে পরিচিত হওয়ার জন্য নিজেদের নামগুলো বলবা এক এক করে, আর তোমার কলেজের নাম বলবা, কোথায় আছো সেটা মানে কলেজ, এইটা বললেই হবে। তো আমরা শুরু করব প্রথম থেকে। সানম, তুমি তোমার পুরো পরিচয় বলো, তোমার কলেজের নাম বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম আফিয়া ইবনে সানম আর কলেজ শহীদপুর সরকারি বিজ্ঞান কলেজ। আচ্ছা, এরপরে আছে আফিয়া ইবনাত। আফিয়া জি ইবনাত। ভাইয়া, আমার নাম মোসাম্মদ আফিয়া ইবনাত, আমি সৈয়দপুর বিজ্ঞান কলেজের। আচ্ছা ঠিক আছে, এরপরে আছে মুসাউইর। মুসাউইর ভাইয়া শুনতে পাচ্ছ? ওয়ালাইকুম সালাম। আমার নাম আহমদ আব্দুল মুসাউবির, সৈয়দপুর ক্যান্ট হুম, পাবলিকের। সৈয়দপুর ক্যান পাবলিক। অনন্যা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম ওয়ালাইকুম আসসালাম। মুবাচ্ছিরাত আর কলেজ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। আচ্ছা, এরপরে হচ্ছে আনিকা সুইটি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম আনিকা ওয়ালাইকুম তাহসিন আসসালাম। সুটি, আমি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ স্টুডেন্ট। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। আশিক। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। আশিকুল ইসলাম আশিক, নটরডেম কলেজ ঢাকা। নটরডেম কলেজ ঢাকা। অহনা। ভাইয়া আসসালামু আলাইকুম, আমার ওয়ালাইকুম নাম আসসালাম। আয়মান উলফাত অহনা, আমি ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়ি। ঠাকুরগাঁও সরকারি কলেজ। ওকে, এরপরে আসছে হচ্ছে এশা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ওয়ালাইকুম মোসাম্মদ আসসালাম। ইসরাত জাহান ঈশা, আমি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে পড়ি। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এরপরে আখি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে। সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। জি এরপরে ভাইয়া। আসছে আমরা বুশরা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম মারিয়া আফরিন বুশরা, আমার কলেজ হলিক্রস কলেজ ঢাকা। হলিক্রস কলেজ ঢাকা। এরপরে আসছে মোসাম্মদ ফারিহা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সৈয়দপুর সরকারি কলেজ থেকে। সৈয়দপুর সরকারি কলেজ কি আছে? জি ভাইয়া। জি মানে ভাইয়া আছে। সরকারি কলেজ আছে আলাদা, নাকি জি জি বিজ্ঞান ভাইয়া, কলেজটা ওইটা সরকারি? এটা আমার জানা ছিল না। না ভাইয়া, দুইটা আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো, মানে বাকিদের সাথেও ভালো লাগছে। তোমার সাথে স্পেশালি বলতে আমি নতুন করে এই ইনফরমেশনটা জানলাম। আমি জানতাম যে সৈয়দপুরে একটাই সরকারি কলেজ, সেটা হচ্ছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। আসলে বিজ্ঞান কলেজের নামটা এত বেশি হাইলাইটেড হয়, আহ তো এই জন্যই হয়তো সম্ভবত। তো তোমাকে স্বাগতম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি নওশিন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম ওয়ালাইকুম নওশিন, আসসালাম। আমার কলেজ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। নুসরাত জাহান ইভা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম ওয়ালাইকুম নুসরাত আসসালাম। জাহান ইভা, আমি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে পড়ি। তুমি কি একটু আপসেট বা কোনো না কারণে ভাইয়া, কোনো কিছু নিয়ে নার্ভাস কথা বলতে গিয়ে? আচ্ছা ঠিক না। আছে, আমরা বুঝতে পারছো, আমরা এখানে হচ্ছে এখানে যারা আছে তাদের সবার সাথে আমার মানে মোটামুটি পরিচয় আছে, তোমার সাথে ওভাবে আগে কথা হয় নাই, আজকেই প্রথম। তো তোমরা যারা আজকে প্রথম, তোমাদের সাথে এর আগে কথা হয় নাই, এই কারণে হেজিটেশনে কোনো কারণ নাই। কারণ আমরা এখানে যারা আছি আমরা তোমাদের নিজের বড় ভাইয়ের সাথে যেভাবে কথা বলো আমাদের সাথে সেভাবে সবকিছু শেয়ার করতে পারবা।
আর এখানে এমন কিছু হবে না যে আমরা তোমাদেরকে একটা পড়া ধরছি, তোমরা পারছো না বিধায় আমরা খুব বকলাম, এরকম কিছু আশা করি হবে না। এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে কতটা উদ্বুদ্ধ করা যায় যে এই মেডিকেল যে যুদ্ধটা আছে, কারণ একটা জিনিস কি, যখন একটা লড়াইয়ে নামে অনেক আপস এন্ড ডাউনস থাকে। অনেক সময় দেখা যায় খুব ভালো করছি, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ভালো প্রিপারেশন নিলাম, কিন্তু আলটিমেটলি যে আমার টার্গেটটা বা আলটিমেটলি যেটা আমি পেতে চাচ্ছি সেই জিনিসটা আমি পাচ্ছি না। তো যার কারণে আমরা খুব হতাশ হয়ে যাই। তো আমরা আসলে তোমাদেরকে চেষ্টা করব যতটুকু পারা যায় সাপোর্ট দেওয়ার, ঠিক আছে? তোমাদের সাপোর্ট হিসেবে থাকার চেষ্টা করব। যারা এখানে থাকবে, হয়তো সামনে আমরা যখন অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের পড়াবো, এখন তো প্রি মেডিকেল, যখন অ্যাডমিশন টেস্টের জন্য পড়াবো আমাদের এরকম একটা টিমই থাকবে যারা তোমাদের সাথে, ধরো যে যারা আমাদের সাথে কানেক্টেড থাকবে তাদের সাথে কথা বলবে, বা তাদের সাথে তারা গাইডলাইন নিয়ে, আমরা আসলে গাইডলাইন তো আসলে একদিনে হয় না। ধরো তুমি এমন একটা সিচুয়েশনে পড়ছো যে তোমার এখন কি করা উচিত বুঝতে পারছো না, তুমি নির্দ্বিধায় আমাদের সাথে সেটা শেয়ার করতে পারো, বুঝতে পারছো? কোনো হেজিটেশনের জায়গা নাই। ওকে ইভা, ক্লিয়ার? ভাইয়া। ওকে, কোনো হেজিটেশন করা যাবে না। আর আরেকটা জিনিস, এটা চরম বাস্তব একটা জিনিস, তোমরা এখানে নিজের টাকা খরচ করে পড়তেছো, কেউ ফ্রি পড়তেছো না। তো যেহেতু তুমি তোমার নিজের টাকা আমাকে দিচ্ছ, অবশ্যই তুমি চেষ্টা করবা আমাদের কাছ থেকে সর্বোচ্চ যতটুকু আদায় করে নেওয়া যায় সেটা আদায় করে নেওয়ার। তোমার একটা প্রশ্ন বুঝতে সমস্যা হচ্ছে, তুমি ইনবক্সে জিজ্ঞেস করবা, হয়তো হয়তো আমরা মানে একেবারে ওই যে কি বলে লাইভ চ্যাট, যেটা লাইভ চ্যাট হয়তো ইমিডিয়েট হবে না, মানে হচ্ছে তোমাকে হয়তো ইমিডিয়েট রিপ্লাই নাও দিতে পারি অনেক সময়, কোর্স যে জিনিসটা হতে পারে। তো কিন্তু আমরা চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার এবং তোমাদের যে প্রবলেমটা সেটা নিয়ে কথা বলার, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের জনের কাছে চলে যাই। কারিয়া বিনতে কাদের, তোমার কলেজ নাম? আমি বলে দিছি নামটা, যদিও তুমি পুরোটা আবার বলো, কলেজের আসসালামু নাম বলো। আলাইকুম ভাইয়া, আমার নাম কারিয়া, আসসালাম। আমি সৈয়দপুর ক্যান্টের স্টুডেন্ট। সৈয়দপুর ক্যান্টের, আচ্ছা। স্নেহা আলফি একা। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আমার নাম আসসালাম। স্নেহা আলফি একা। আমি পঞ্চগড় সরকারি মহিলা কলেজে পড়ি। পঞ্চগড় সরকারি মহিলা কলেজ। সুমাইয়া আক্তার কেমি, এই তুমি 26 ব্যাচ না? হাই হাই, কেমি কি 26 ব্যাচ? না ভাইয়া, ও ভাই আচ্ছা, 25 সরি ব্যাচ। সরি, সরি আপু, সরি। আমি আসলে আমার আরেকটা স্টুডেন্ট আছে, ও হচ্ছে সুমাইয়া আক্তার কেমি, ওরও নাম সেম এবং বানানটাও সেম, ঠিক আছে? তো ও হলি ক্রসের হ্যাঁ ছিল, মানে হলি ক্রসের 26 ব্যাচের, তো এই জন্য আমি কনফিউজড হয়ে গেছি। আচ্ছা, তোমার পরিচয় বলো, নাম বলো। ভাইয়া, ভাইয়া আসসালামু আলাইকুম। আমার নাম সুমাইয়া আক্তার কেমি, আর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, আচ্ছা। এরপরে হচ্ছে জি ভাইয়া। মহিমা, এই যে আরেকজন পাইছে 26 ব্যাচ, ও আমার কাজিন, ও অ্যাড হইছে আজকে। বলো মহিমা। ভাইয়া আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম তৌহিদা আসসালাম। সুলতানা মহিমা, ঠাকুরগাঁও সরকারি কলেজ। আচ্ছা, এরপরে আছে আমাদের সাথে নওরিন। বলো, নাম বলবা, কলেজ বলবা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোসাম্মদ নওরিন জাহান লিসা, সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। আচ্ছা, ঠিক আছে, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের ক্লাসটা তোমরা নিশ্চয়ই, মানে এটা ক্লাস ছিল না, এটা জাস্ট তোমাদের সাথে কিভাবে পড়তে হবে, কতটুকু গুরুত্ব দিবা। আমি তোমাদেরকে যখন পড়াইছি, বা যারা আমার কাছে পড়ছো, যারা পড়ো নাই, সবার জন্য আমি অনেকবার এই কথাটা বলছি, আরেকবার একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। আমরা যখন একটা যুদ্ধক্ষেত্রে নামবো, তখন আমাদেরকে জানতে হবে যে আমাদের শত্রু কারা। তো এই যে ভাইয়া তোমাদেরকে একটা কথা বললো, এই কথাটা হচ্ছে প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ কি? বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো দাগানো। তাহলে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে শত্রু কারা সেটাকে আইডেন্টিফাই করা। তুমি যখন একটা জিনিস পড়বা, পরীক্ষার হলে তোমার শত্রু কিন্তু তোমার টিচার না, তোমার শত্রু তোমার আশেপাশে যারা বসছে কম্পিটিটর তারা না, তোমার শত্রু হচ্ছে তোমার কোশ্চিন। তুমি যদি কোশ্চিনটা না পারো, তাহলে দেখবা যে তুমি ওখান থেকে পিছায় গেলা, তুমি মার্কসটা পেলা না, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম আইডেন্টিফাই করতে হবে যে কোনো যুদ্ধে নামার জন্য যে আমার শত্রু কারা। তো এইটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে?
আমাদেরকে অবশ্যই বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাতে হবে। এরপরে আমি তোমাদের আরেকটা কথা বলছিলাম যে ঘোড়া ডিঙায় কখনো ঘাস খাওয়া যাবে না। তোমাদের সামনে একটা ঘোড়া দাঁড়ায় আছে, ঘোড়াটা কে? বলো। এইচএসসি এক্সাম। HSC। এখন ঘোড়া ডিঙায় যদি তুমি ঘাস খাইতে যাও, অবশ্যই পিছন দিয়ে সুন্দর করে একটা লাথি মারবে। তো অতএব ঘোড়া ডিঙায় ঘাস খাওয়া যাবে না। ঘোড়াকে বলতে হবে যে ভাই তুই একটু সাইড দে, আমাকে একটু সময় দে, আমি একটু ঘাস খেয়ে নিই। তার মানে তোমাকে ঘাস খেতে হবে, কিন্তু ঘোড়াকে বিরক্ত করা যাবে না। মানে আমাদের এইচএসসি প্রিপারেশন নিতে হবে, এইচএসসির পাশাপাশি আমাদেরকে এই যে এক্সট্রা সিলেবাসটুকু আছে এটা কমপ্লিট করে রাখতে হবে। এখন তোমরা যদি বলো যে ভাইয়া আমরা একটা জিনিস পড়বো, একাডেমিকে কিভাবে পড়ছি আর অ্যাডমিশনে কিভাবে পড়ছি, দুইটার পড়ার ধরন কি সেম হবে আমাদের? অ্যাকচুয়ালি আমি যদি এখানে বলি যে তোমাদের উচিত সেভাবে পড়া, কারণ আমাদের প্রত্যেকটা জিনিস যদি আমরা বেসিক পার্টটা না বুঝি তাহলে কিন্তু আমরা ওখান থেকে অ্যান্সার করতে পারবো না। কিন্তু তুমি যদি একটা জিনিস বেসিক পার্টটা বুঝো, তোমার ধরো একটা প্রশ্ন আসছে এবারে মেডিকেল ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে তোমার দ্বিতীয় মস্তিষ্ক কাকে বলা হয়? তোমরা কি জানো দ্বিতীয় মস্তিষ্ক কাকে বলা হয় আমাদের দেহের? কাকে বলা হয়? এন্টারো কি জানি ছিল একটা মনে নেই। এন্টারিক প্লেক্সাস, যেটাকে আমরা বলি হচ্ছে এন্টারিক স্নায়ুজালক। আচ্ছা, এখন এই জিনিসটা তোমার কিন্তু পরিপাক চ্যাপ্টারের, কিন্তু তোমরা অনেকে উত্তর দিতে পারলা না। এখন আমাকে একটু বলো, যখন আমি পড়াইছিলাম এটা কি আমার পড়ানোর মধ্যে ছিল কিনা? জি ভাইয়া। এটা আমি খ নাম্বারের জন্য কিন্তু তোমাদের পড়াইছিলাম যে এন্টারিক স্নায়ুজালককে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, ব্যাখ্যা করে। এবং আমার এখনো মনে আছে আমি যখন একটা পরীক্ষা নিছিলাম তখন আমি এটা খ নাম্বারের প্রশ্নেও দিছিলাম যে এইটা এন্টারিক স্নায়ুজালককে আমাদের দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়, ব্যাখ্যা করো। তো দেখো তোমার একাডেমিক পড়া যেটা পড়ছো সেখান থেকে কিন্তু অ্যাডমিশনের পড়া আসছে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা দুইটাকে দুই লাইনে চিন্তা করি। আমরা ভাবি যে একাডেমিক পড়লে হয়তো অ্যাডমিশন হবে না, আবার অনেকে ভাবে অ্যাডমিশনে পড়লে বা অ্যাডমিশনের জন্য পড়তে গেলে আমরা একাডেমিকটা পিছায় যাব। এখন আমি তোমাদেরকে বলবো যেটুকু তোমার শর্ট সিলেবাসে আছে এইটুকু 100% পড়া তোমার জন্য এখন ফরজ, ঠিক আছে? আর এই যে এক্সট্রা সিলেবাসটা এটা পড়া তোমার জন্য নফল। তুমি যদি এটা পড়ো তুমি এক্সট্রা বেনিফিট পাবা। নফল নামাজের গুরুত্ব কি বলতো? কেউ বলতে পারবা নফল নামাজের গুরুত্ব কি? না পড়লে গুনাহ নাই, পড়লে সওয়াব আছে। না পড়লে গুনাহ নাই মানে তুমি যদি এখন এই এক্সট্রা সিলেবাসটা না পড়ো তোমার পরীক্ষা ফেল হবে না, এই যে ঘোড়াটা বা এইচএসসিটা সেটা ফেল হবে না। কিন্তু তুমি যদি এটা পড়ে রাখো তাহলে তোমার জন্য সামনের দিনগুলোতে একটু ইজি হবে। বিশ্বাস করো আমরা যখন ক্লাস নেই, আমি এবারের অ্যাডমিশন সেশনে আমাদের কোচিং এ স্নায়ুতন্ত্র চ্যাপ্টারটা আমি একদিনে এক ক্লাসে পড়াইছি। তো এক ক্লাসে যখন পড়াইতে গেছি আমি নিজেও এটা খুব টাফ, নিজের জন্য খুব প্রেসারাইজড হয়ে যায় যে আসলে একদিনে এত বড় একটা চ্যাপ্টার পড়ানো, স্টুডেন্টদেরকে এটা বুঝানো এবং তাদের কাছ থেকে ওই আউটপুটটা বের করে আনা, এটা খুব টাফ। কিন্তু বিশ্বাস করো এটা আমি অ্যাডমিশন যারা দিবে তাদের কাছ থেকে আমি আশা করব যে আমি যেটা পড়াইছি সেটার 100% তারা পারবে। কিন্তু তোমাদের কাছ থেকে আমি এটা আশা করব না। তোমাদের কাছ থেকে আমি আশা করব যে এই এক্সট্রা যে সিলেবাসটা আছে আমি যখন তোমাকে এটা পড়াবো তুমি আমাকে তার শুধুমাত্র 20 to 30% অ্যান্সার করতে পারবা। এটুকু কি তোমাদের দ্বারা সম্ভব নাকি এটুকু সম্ভব না? এটুকু সময় তোমরা অ্যাডমিশনের জন্য দিতে পারবা? জি ভাইয়া, এখন জি অবশ্যই। ভাইয়া ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, এখন তোমাদের যদি মনে হয় যে ভাইয়া এটা আমাদের জন্য বার্ডেন হচ্ছে, আমরা এইচএসসির পড়াটার পাশাপাশি এইচএসসি এখন আমার অনেক গ্যাপ, আমি এখন কি আসলে আমার জন্য প্রি মেডিকেলটা করা উচিত? তো আমি তোমাকে বলবো যে তুমি তোমাকে দেওয়ার দরকার নাই, তুমি আমাকে অথবা আমাদের যারা আছে এখানে আমাদেরকে তুমি প্রতিদিন 2টা ঘন্টা করে সময় দিবা। এই সময়টা কি তোমরা দিতে রাজি আছো? জি ভাইয়া। প্রতিদিন 2টা ঘন্টা করে সময় দিবা। ওই 2টা ঘন্টা তুমি একাডেমিক পড়া পড়বা না এবং
আমি অথবা তাহিদ ভাইয়া অথবা মায়েন ভাইয়া আমরা যতটুকু পড়াবো, আমরা চাচ্ছি না কিন্তু তোমাদের কাছ থেকে এখন 100%, আমরা কতটুকু চাচ্ছি বলতো? এখন শুধু 30%। 30% যদি তুমি দিতে পারো, আমি বলবো যে তুমি অ্যাডমিশনের জন্য অনেকটুকু আগায় গেছো। তো আমরা চাবো যে তুমি ওই 2টা ঘন্টা সময় আমাদেরকে দাও, যেই 2টা ঘন্টা ক্লাস হবে। ওই 2টা ঘন্টা আমি, তাওহিদ ভাইয়া, মায়েন ভাইয়া, আমরা 3জন মিলে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব যেন ক্লাসের পড়া ক্লাসেই করায় নেওয়া যায়। ঠিক আছে? তোমাদেরকে জিনিসটার সাথে পরিচিতি একটা করে দেওয়া যায়। তো এটার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে। এরপরে আমি তোমাকে আর কখনো বলবো না যে তুমি এই চ্যাপ্টারটা থেকে আমাকে বলো তো যে এটার উত্তর কেউ পারতেছো কিনা। এই কোশ্চেনটা আমি কখনো করব না, কারণ আমি জানি যে এই কোশ্চেনটা করা মানে তোমাদেরকে এখন বদার করা। ঠিক আছে? সো আমি এই কোশ্চেনটা তোমাদের করব না। তোমাদেরকে জাস্ট চাবো যে আমি যখন ক্লাসটা নিব তখন তোমরা প্রেজেন্ট থাকবা ওই 2টা ঘন্টা সময়, এবং আমি যখন যাকে যেটা কোশ্চেন করব তুমি সেটার উত্তর আমাকে ওই সময় দিবা। এইটুকু যদি তোমরা করতে পারো, তোমাদের জন্য আমি এইটুকু বলতে পারি যে তোমাদের জন্য অ্যাডমিশন সেশনটা সহজ হবে ইনশাআল্লাহ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, গতবার তো অনেকেই এরকম প্রি মেডিকেল কোর্স করছে, তারা তো সবাই ডাক্তার হইতে পারে নাই, তাদের যে ডাক্তার হওয়ার স্বপ্নটা, এই স্বপ্নটা তারা পূরণ করতে পারে নাই, তারা কেন পারে নাই? দেখো, এটা একটা চরম বাস্তবতা। আমাদের পরীক্ষা দেয় প্রতি বছর প্রায় 1,30,000 35,000-এর মতো। তো এতজনের মধ্যে চান্স পাবে মাত্র 5,300 জন। ঠিক আছে? এখন মনে হয় সিট বাড়াইছে, তাই না? এখন কত সিট মায়েন, এবারে কত সিট ছিল? ভাইয়া 5,380 জন মেবি। 5,380 জন। তার মধ্যে কিছু চলে যায় কোটাতে। তো মুক্তিযোদ্ধা কোটা এখন নাই আসলে, আসলেই নাই বলতে কি, কারণ এবারের সার্কুলারে বলা আছে যে মুক্তিযোদ্ধার সন্তান, তো মুক্তিযোদ্ধার কোনো সন্তান আশা করি এখন মেডিকেল পরীক্ষা দিতে আসবে না। ঠিক আছে? তো এই মুক্তিযোদ্ধা কোটা তোমরা ইজিলি বাদ দিতে পারো। তো মোটামুটি ধরে নাও যে 5,300টা সিট তোমাদের জন্য, 80টা সিট অন্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের জন্য। যেমন ধরো যে তুমি একটা স্মুথ জায়গায় বাস করছো, আরেকজন বান্দরবানের সেই প্রখর একটা মানে কঠিন জায়গার মধ্যে বাস করছে, তো দুইজনের তো সেম না, তো বাকি 80টা সিট তাদের জন্য ছেড়ে দাও, সমস্যা নেই। এই যে 5,300টা সিট, এই 300টা সিটের মধ্যে তোমাকে চান্স পেতে হবে। এখন পরীক্ষা দিচ্ছে অনেকগুলো, তোমরা চান্স পাবা অনেক কম। এখানে তাহলে কারা আগায় থাকবে? আমি এই কথাটাও তোমাদের আগেই বলেছি যে তোমরা এটা বিশ্বাস করতে হবে তোমাদেরকে যে আমাদের সৃষ্টিকর্তা কখনো আমাদের সাথে বেইনসাফ করেন না। যিনি নিজেই ইনসাফ করার প্রতিজ্ঞা করেছেন, তার পক্ষে কখনো বেইনসাফ করা সম্ভব হয় না। অবশ্যই যারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। মায়ানকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, ভাইয়া তুমি কি অ্যাডমিশন সেশনে কান্না করছিলা? এটা বলো তো। অনেকবার ভাইয়া কান্না করছিলা? আচ্ছা, অ্যাকচুয়ালি আল্লাহর কাছে চাইছিলা? জি, প্রত্যেক রাতেই আচ্ছা, ধরেন পড়তে পড়তে মানে 3টা 4টা বেজে যেত, তখন তাহাজ্জুদ পড়তাম, এরপরে আর একটু পড়াশোনা করে ফজর পড়ে এরপর ঘুমাইতাম আর কি। তো যাক, আল্লাহ তোমার ইচ্ছাটা দুই পূরণ করছে, এটার জন্য একদিন আল্লাহ ইচ্ছা ছিল। আমরা সবাই অনেক খুশি। বিশ্বাস করো, অ্যাডমিশন সেশনে এমন এমন কোনো বান্দা নাই, মানে এমন কোনো ব্যক্তি নাই যে ডেডিকেটেডলি চাইছে যে আমি চান্স পাবো এবং সে কান্না করে নাই। এমন ব্যক্তি খুঁজে পাওয়া সো টাফ। ঠিক আছে? এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই কঠিন। আমি কি করতাম, আমার মডেল টেস্ট পরীক্ষার সময় প্রতিদিন আমি ফার্ম গেটে কোচিং করতাম। তো কোচিং করে এসে আমার ইন্দিরা রোড থেকে লেগুনা ছাড়তো। তো আমি পরীক্ষা দিতে যেতাম হচ্ছে বিকালের দিকে, 3টার দিকে পরীক্ষা দিতে যেতাম। পরীক্ষা দিয়ে বের হতে হতে 1 ঘন্টা পর একটু পরে আসরের আজান দিত। তো আমার পরীক্ষা একদিনও ভালো হইতো না। আমি প্রতিদিন বের হয়ে ওখানে ওই লেগুনা স্ট্যান্ডের অপোজিটে একটা মসজিদ আছে, এখন ওখানে মেট্রো স্টেশন হয়েছে, তো ওই মসজিদটাতে আমি প্রতিদিন যাইতাম আসরের সময়। যাই মানে আমি ওখানে ডুকরে কান্না করছিলাম, এমন অবস্থা। তো দেখো, ব্যাপারটা হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তোমার ভাগ্য যদি ভালো থাকে এবং তোমার পরিশ্রম যদি সঠিক পথে হয়, তুমি অবশ্যই চান্স পাবা।
ঠিক আছে? এখন তুমি এই চেষ্টাটুকু করতে যদি রাজি থাকো, প্রত্যেকটা জায়গায় একটা রিস্কের চান্স আছে, কিন্তু আমি পজিটিভিটিটা দেখতে চাই, আমি নেগেটিভিটিটুকু দেখতে চাই না। আমি দেখতে চাই যে আমার সামনে 5300টা সিট খালি। আমি লোক কয়জন বলতো? আমি মানুষ হিসেবে কয়জন? একজন। একজন কি 5300টা সিটে বসতে পারবে? একটু রেসপন্স করো। একজনের পক্ষে কি 5300টা সিটে বসা সম্ভব? ভাইয়া সম্ভব না। তাহলে আমার জন্য সিট লাগবে কয়টা? একটা। একটা। তুমি একটু আগের রেশিওটা চিন্তা করো, যে যারা পরীক্ষা দিবে তাদের সংখ্যা 1,40,000 ধরো, আর তার মধ্যে চান্স পাচ্ছে 5,300 জন। তাহলে এখানে যদি একটা রেশিও করো, মোটামুটি কত হয়? 5,300 রেশিও করলে 21:1 এরকম আর কি। মানে 21 জনের জন্য, মানে 21 জন লড়বে একটা সিটের বিপরীতে। কিন্তু তুমি নেগেটিভলি চিন্তা না করে একটু পজিটিভলি চিন্তা করো, যে তোমার সামনে সিট আছে টোটাল 5,300টা, তুমি মানুষ হিসেবে একজন। তো তুমি যদি এখন থেকে নিজের সেরাটুকু দাও, তুমি যদি আল্লাহর কাছে চাও যে না আমার আসলে চান্স পাইতেই হবে, এই ডেডিকেশনটা যদি থাকে, তো আশা করা যায় তুমি ইনশাল্লাহ চান্স পাবা। ঠিক আছে? তো এটার গ্যারান্টি আসলে কেউ দিতে পারবে না যে তুমি চান্স পাবা, একমাত্র যদি কোশ্চেন ফাঁস না হয়। কোশ্চেন ফাঁস পেয়ে করে অনেকেই হয়তো দিতে পারে, গ্যারান্টি দিতে পারে, কিন্তু কোশ্চেন ফাঁস ছাড়া কেউ 100% গ্যারান্টি দিতে পারবে না। তো আমরা তোমাদের গ্যারান্টি দিচ্ছি না, মিথ্যা আশ্বাস দিচ্ছি না, আমরা শুধু চেষ্টা করব তোমাদের রাস্তাটুকুকে সহজ করার। তো যদি তোমরা এই রাস্তাটুকুতে আমাদের সাথে চলতে চাও, আমাদের ক্লাসগুলো করে দেখো। আমাদের সামনে ফ্রি ক্লাস আছে দুইটা ফ্রি ক্লাস, বলতে দুইটা ক্লাস সবার জন্য ওপেন থাকবে। তার মধ্যে একটা ক্লাস আমি নিব, একটা ক্লাস তাওহিদ ভাইয়া নিবে, আর মায়েন ভাইয়া তোমাদের ফিজিক্স পড়াবে, তাওহিদ ভাইয়া স্পেশালি কেমিস্ট্রি এবং বায়োলজি পড়াবে, আমি বায়োলজি পড়াবো, মায়েন ভাইয়া ফিজিক্স পড়াবে। তো আমরা তিনজন মিলে, আর পাশাপাশি জিকে ইংলিশ তোমাদের তাওহিদ ভাইয়া ক্লাস নিবে, আমি কিছু জিকে ক্লাস নিব। তো সবকিছু মিলে আমরা চেষ্টা করব একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ তোমাদের দেওয়ার। তোমরা যদি এই অংশটা যদি আমাদের সাথে থাকতে চাও, দেন ইউ আর ওয়েলকাম। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ক্লাস করো বা না করো, ভর্তি হও বা না হও, তোমরা ফ্রি ক্লাস এই দুইটা সুযোগ অবশ্যই নিবা। এবং ফ্রি ক্লাসগুলোতে আমরা কিভাবে পড়াচ্ছি, কোন জিনিসটা এক্সট্রা করে পড়াচ্ছি, এটুকু দেখবা। এবং এইটুকু গ্যারান্টি আমি দিব যে আমাদের ফ্রি ক্লাস এবং পেইড ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ইনশাল্লাহ। কারণ কি? কারণ অনেকে দেখা যায় ফ্রি ক্লাসে খুব মানে ঝাঁকানাকা ক্লাস নেয়, আর যখন পেইড ব্যাচে ভর্তি হয় তখন দেখা যায় যে ওই দায়সারা ভাবে ক্লাস নেয়। কিন্তু তোমরা তো আমার কাছে নিজেরা পড়েছো, তোমরা জানো যে আমরা আসলে কেমন পড়াই। তো তোমরা তারপরও ক্লাসগুলো করে দেখো যে অ্যাডমিশন স্টাইলে কিভাবে পড়তে হয়। তো আমরা চেষ্টা করব সেটুকু গাইডলাইন তোমাদের দেওয়ার। আর এই ফ্রি ক্লাস দুইটা হবে, একটা হবে 22 তারিখে এবং আরেকটা হবে হচ্ছে আমাদের তাওহিদ কবে নিবা? 23 তারিখ দিব না 24 তারিখ? 23 তারিখই দাও। 23 তারিখ তুমি 22 তারিখ আচ্ছা, নাও, আমি 22 23 দুই দিন তোমরা টানা ক্লাস করতে পারবা তো? জি ভাইয়া। আচ্ছা, ওই দিন কি বার পড়ছে একটু দেখো তো। 22 তারিখ তো শনিবার আর 23 তারিখ 22 তারিখ রবিবার। শনিবার, 23 তারিখ রবিবার। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসগুলো এই 22 এবং 23 তারিখ দুই দিন আমাদের ফ্রি ক্লাস দুইটা থাকবে। তাহিদ ভাইয়ের একটা ক্লাস করে দেখো, আমার একটা ক্লাস করে দেখো, আর মায়ান ভাইয়ের ক্লাস আমরা ডিরেক্ট পেইড ক্লাসে দিব। তো এই দুইটা ক্লাস করে তোমরা ডিসিশন নিবা যে তোমরা আসলে পড়তে চাও কিনা। আর আরেকটা ব্যাপার একটু কথা বলে নিই, যে পেমেন্টের ব্যাপারটা, যে আমাদের এখানে মোটামুটি ক্লাস হবে 30টা। তো 30টা ক্লাসের জন্য আমরা পেমেন্ট নির্ধারণ করেছি 2,999 টাকা। এই পেমেন্টটা তোমাদেরকে শুরুতে দিয়ে দিতে হবে, মানে ভর্তির আগে, মানে ক্লাস শুরুর আগে এটা দিয়ে দিতে হবে। যদি ইনকেস কারো কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবা, যে ভাইয়া আমার এই প্রবলেমটুকু আছে, যার কারণে আমি হয়তো এখন করতে পারছি না, তাই বলে আমি সবারটা হয়তো বা ওভাবে অ্যাকসেপ্ট করতে না, মানে নাও করতে পারি, বা আমার হয়তো সক্ষমতার বাইরেও হতে পারে। তো তারপরও তোমরা যদি কোনো সমস্যা হয়, আমি চাই না যে এই টাকার সমস্যার জন্য কেউ পিছায় পড়ো।
ঠিক আছে? যদি সমস্যা হয় ইন কেস খুব জরুরি ভিত্তিতে তাহলে অবশ্যই জানাবা, ঠিক আছে? আমি চেষ্টা করব যতটুকু পারা যায় সময়ের ডিউরেশনটা নিয়ে তোমাদের কনসিডার করার। আর আরেকটা ব্যাপার, তোমাদের যারা এখানে ক্লাস করছো মানে আজকের সেশনটাতে আছো তাদের জন্য তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। সেটা হচ্ছে আমরা এই যেই ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ছবিটা আমি হচ্ছে তোমাদের গ্রুপে দিব। তোমরা দয়া করে প্রত্যেকে এই ছবিটা একটু দিয়ে দিবা। এই কাজটুকু করা যাবে কিনা? এই কাজটুকু করা যাবে কিনা? একটু তোমাদের কাছ থেকে অ্যান্সার চাই। জি ভাইয়া। আচ্ছা, একজন রিপ্লাই দিছে, বাকিরা কি দিবা না? জি আচ্ছা, ভাইয়া। ঠিক আছে। একটু সবাই সবার কাছে এটা আমরা একটা হেল্প চাচ্ছি, তোমাদের কাছে আমরা একটা ফেভার চাচ্ছি। সেটা হচ্ছে যে কারণ তোমাদের সার্কেলটাকে রিচ করতে গেলে আমার তোমাদের হেল্প লাগবে। তো এই জন্য আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট যে তোমরা এই ছবিটা একটু দিয়ে দিবা। আর তোমাদের মধ্যে আরেকটা ডিসকাউন্টের সুযোগ আছে। সেটা হচ্ছে ধরো তুমি একজনকে আমাদের এই কোর্সে করলা, মানে এনরোল করাইলা, তোমার রেফারেন্সে সে যদি ভর্তি হয় তাহলে তুমি সেখান থেকে একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট পাবা। কতটুকু ডিসকাউন্ট পাবা সেটা আমরা তোমাদেরকে এটা মানে তুমি কয়জনকে করছো বা পুরো ইয়াটা নিয়ে আমরা একটা পোস্ট করব বা একটা ডিটেইলস তোমাদেরকে দিয়ে দিব। তো তুমি যদি কাউকে অ্যাড করাতে পারো তাহলে মোটামুটি দাঁড়াও আমি একটু তোমাদের একটা পার্সেন্টেজ কাউন্ট করে বলি। মোটামুটি 15% মতো একটা ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? ওভারঅল মানে সব মিলায় যদি একজনকে অ্যাড করো তাহলে ধরো হচ্ছে তুমি এখান থেকে 10% একটা ডিসকাউন্ট পাবা। যদি দুইজনকে অ্যাড করো তাহলে হচ্ছে 15%, সর্বোচ্চ 15% পর্যন্ত, ঠিক আছে? তো এই ডিসকাউন্টের সুযোগটা তোমাদের জন্য থাকবে। আর তোমরা চেষ্টা করবা তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে একটু বলার যেন ফ্রি ক্লাসগুলো করে, ঠিক আছে? যদি এরকম কেউ থাকে আমি আলাদা একটা গ্রুপ করে ওটা আমরা গাইডলাইন বা এরকম নামে একটা গ্রুপ করব, তোমাদের সবাইকে ওখানে অ্যাড দিয়ে দিব। আর তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আমরা ফ্রি ক্লাসের লিংকটা হয়তো ওখানে প্রোভাইড করব। তো তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাইকে ওই গ্রুপটাতে একটু অ্যাড করে দিবা, ঠিক আছে? আমি চাচ্ছি সৈয়দপুর বিজ্ঞান কলেজের এখানে আমাদের অনেকেই আছে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট আছে সৈয়দপুর বিজ্ঞান কলেজের, যে সামনের বার যে রেজাল্ট গুলো হবে এবারে আমার সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে মোটামুটি কয়জন 5জন স্টুডেন্ট ছিল অনেকগুলোর মধ্যে। তো যাই হোক আমার পার্সোনাল ব্যাচের আর কি 5জন ছিল। তো যার অ্যামাউন্টটা তুলনামূলক কম, কিন্তু আমি চাচ্ছি এর পরের বার সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে যদি 50টা হোক, 20টা হোক, 30টা হোক, যদি 20 জন পায় সেটা যেন আমার এখানকার 20 জন পায়। আমি এটা চেষ্টা করব এবং তোমাদের এটা নিয়ে ফুল সাপোর্ট আমরা এবার অ্যাডমিশনে দিব। আমি গতবার অ্যাডমিশন ব্যাচ অনলাইনে রান করাইনি, এবার তোমাদের অ্যাডমিশন ব্যাচ রান করাবো আমরা। এবং তখন আমাদের যে টিচার প্যানেলটা সেটা হয়তো আরো বড় হবে এবং তোমাদের আরো এক্সট্রা অনেকগুলো সুযোগ থাকবে। যেমন হচ্ছে আমরা তখন লাইভ এক্সাম এবং পাশাপাশি হচ্ছে তোমার 24 আওয়ার্স আমাদের একটা ডিসকাশন গ্রুপ থাকবে। সেই ডিসকাশন গ্রুপে তোমরা বিভিন্নভাবে তোমাদের প্রশ্নগুলো করতে পারবা। আর এখন আমি যেই ব্যবস্থাটা করব তোমাদের জন্য সেটা হচ্ছে তোমাদের একটা গ্রুপ খোলা হয়েছে, তোমরা কি ওটাতে অ্যাড আছো? মেডিকেল কুইজ এই নামে একটা গ্রুপ খোলা হয়েছে মেসেঞ্জারে। এই গ্রুপটাতে কি অ্যাড আছো? মেডি কুইজ নামে মনে হয়। না ভাইয়া। না ভাইয়া। আশিক তুমি কি অ্যাড দাও নাই? আশিক ভাইয়া ওখানে তো আমি লিঙ্কটা দিচ্ছি, ওরা রিকোয়েস্ট পাঠায়নি, আমি তো আচ্ছা, ওই লিংকটা ভাবলাম কি আবার আমি add তোমাদের দিব। ওই যে 25 ব্যাচের গ্রুপটাতে দিয়ে দিব। মানে আমার যে বায়োলজি ব্যাচের গ্রুপটা আছে ওই গ্রুপটাতে আমরা, ওইটা সবার জন্য ওপেন থাকবে, ঠিক আছে? তো ওই গ্রুপটাতে আমরা প্রতিদিন সিলেক্ট করে দিব যে ধরো আমি যেমন হচ্ছে 22 তারিখে একটা ক্লাস নিব। 22 তারিখে ক্লাসের টপিক হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার উপর আমি আশিককে বলবো, ধরো আমি সাপোজ ওর নাম দিয়েই বলছি, আমি আশিককে বললাম যে তুমি এখান থেকে 30টা কোশ্চেন করবা। এরপরে আমি ধরো যে অনন্যাকে বললাম যে তুমি এখান থেকে 30টা কোশ্চেন করবা।
তারপরে আমি ধরো যে আখিকে বললাম যে তুমি 30টা কোশ্চেন করবা, এরপরে ধরো ফারিহাকে বললাম যে তুমি 30টা কোশ্চেন করবা। এই যে 5জন বা 4জনকে আমি 30টা করে কোশ্চেন করতে বললাম, এদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন দেখবা যে ওভারল্যাপ করবে। কারণ কারণ একটা চ্যাপ্টারে তো ইম্পর্টেন্ট টপিক কয়েকটা, আমি পড়াই দেওয়ার পরে এই কাজটা তোমাদেরকে দিব যে তোমরা এই 30টা কোশ্চেন করবা, এবং এইগুলোর তুমি যেখান থেকে পারো এই 30টা কোশ্চেন তুমি লিখবা এবং এর অ্যান্সারটা লিখবা, লিখে তুমি ওই গ্রুপে দিবা, বাকিরা ওই কোশ্চেন গুলো পড়বা। তাহলে এইভাবে আমি ধরো প্রথম দিন 5জনকে দিলাম, এর পরের দিন অন্য একটা চ্যাপ্টার তাওহিদ ভাই পড়াবে, সে হয়তো সেই চ্যাপ্টারটা পড়ানোর পর তোমাদের আরো অন্য 5জনকে ওই চ্যাপ্টারের 30টা করে কোশ্চেন করার দিল। তাহলে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয়টা করে এমসিকিউ আমাদের হচ্ছে বলতো, প্র্যাকটিস হচ্ছে? মোটামুটি 100টা প্লাস। 150টা। এবং এভাবে আমাদের যখন কয়েকটা চ্যাপ্টার হয়ে যাবে, আমরা ওই সিলেক্টেড কোশ্চেন গুলো থেকেই তোমাদের একটা করে পরীক্ষার আয়োজন করব। ঠিক আছে? তো আমি চেষ্টা করব তোমাদেরকে যতটুকু পারা যায় ওই দিক থেকে সাপোর্ট দেওয়ার। আর তোমরা দয়া করে একটু আমি যেটুকু রিকোয়েস্ট করলাম সেই রিকোয়েস্টটা রাখবা, যে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই এই নিউজটা দিবা, এবং আমরা একটা গ্রুপ খুলবো, সেই গ্রুপের মধ্যে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাইকে দয়া করে অ্যাড করে দিবা, এবং তাদেরকে এই যে পোস্টারটা আছে বা আমাদের কোর্সটা আছে এই কোর্সটা সম্পর্কে জানাবা। ওকে, এই ফেভারটুকু আমি তোমাদের কাছ থেকে আশা করছি। আর ইনশাল্লাহ সামনের বার আমরা এখান থেকে একটা বেস্ট রেজাল্ট আশা করছি। আর নতুন যারা আছো তোমাদেরকে আমি তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে চাই। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? নতুন যে কয়েকজন আছো, সুইটি আছো, আনিকা তাহসিন, এরপরে হচ্ছে আখি আছো, ফারিহা আছো, ইভা আছো এবং সুমাইয়া আক্তার আছো। এই 5জন যারা আছো, তোমাদের এমনি কি অবস্থা বলো তো পড়াশোনার? পড়াশোনা কি সিলেবাস শেষ হয়েছে? যে 5জন আছো, না ভাইয়া, সিলেবাস শেষ হয় না এখনো? কিছু বাকি আছে আমার। আচ্ছা, পরীক্ষা, আচ্ছা আমি এক এক করে বলি। ফারিহার কি অবস্থা? ফারিহা, ফারিহা কি আছো ভাইয়া আপু? মোটামুটি শেষ হয়েছে? টেস্ট পরীক্ষা কেমন দিছো তুমি? জি ভাইয়া মোটামুটি ভালোই। আচ্ছা, মোটামুটি না, এরপর থেকে যখনই বলবা বলবা যে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ শুকরিয়া আদায় করবা, দেখবা আল্লাহ বরকত দিবে। ঠিক আছে? তো আমরা যা মানে এখানে যারা এখনো শেষ করতে পারি নাই, ঠিক আছে, যারা এখনো শেষ করতে পারি নাই, কোনো টেনশন করার কিছু নাই, এখনো মোটামুটি অনেকটা দিন সময় আছে। তোমাদের মায়ান ভাইয়া যে কথাটা বললো যে তুমি 80% সময় ব্যয় করবা তোমার এইচএসসির অংশের জন্য, আর বাকি 20% সময় তুমি দিবা অ্যাডমিশনের জন্য। 20% বলতে আমি অ্যাকচুয়ালি আরো স্পেসিফিক ভাবে বলে দিলাম। কয় ঘন্টা বলো তো? কয় ঘন্টা বলেছি? ইভা বলো তো আপু। ভাইয়া 2 ঘন্টা। 2 ঘন্টা, 2 ঘন্টা সময় দিতে হবে। ঠিক আছে? আর বাকি সময়টা তোমার এইচএসসি এর জন্য তুমি যতটুকু প্রিপারেশন দরকার সেটুকু নিবা। আর টেনশনের কোনো কারণ নাই, চেষ্টা করবা নিজের সর্বোচ্চটুকু দেওয়ার, কারণ আগামী 6 মাস তোমাদের যে সময়টা আছে, 6 মাসের সময়টা তোমাদের ডিসাইড করে দিবে অ্যাকচুয়ালি যে তুমি আসলে ভবিষ্যতে কি করবা। তোমার একটা কথা আছে, আমি এই কথাটা বলে শেষ করব, যে তোমাদের তাওহিদ ভাই একটা একটু আগে স্লাইড দেখাইছিল, ওই স্লাইডটা আবার দেখাবে। এবং আমার একটা কোটেশন খুব পছন্দ, সেই কোটেশনটা হচ্ছে যে যদি তুমি কিছু করতে চাও, নতুন করে কিছু, আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি, যে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তোমার কখনো ছিল না, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যেটা তুমি কখনো করো নাই। আমার কথাটা কি বুঝতে পারছো? এটা একটা ইংরেজি কোটেশন, কিন্তু আমি এটা বাংলায় ট্রান্সলেট করে তোমাদের বললাম যে তুমি এখন পর্যন্ত আশা করছো যে আমি ডাক্তার হব, ঠিক আছে, আশা করছো যে আমি ডাক্তার হব, কিন্তু এটা তুমি কখনো ছিলে না। তো তুমি যেই জিনিসটা ছিলে না, এটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে? এমন কিছু একটা করতে হবে যেটা তুমি এর আগে কখনো করো নাই। তুমি এর আগে কখনো হয়তো 12 ঘন্টার বেশি পড়ো নাই, কিন্তু তোমাকে অ্যাডমিশন সেশনে 18 ঘন্টা পর্যন্ত পড়তে হবে। কথা কি বোঝা গেছে আমার? বলো। এমন হইতে পারে
যে তুমি মানে এই একাডেমিক সেশনে, একাডেমিক সময়টাতে এমনও হইতে পারে যে তুমি ঘুম ছাড়া তোমার একদিনও কাটে নাই, যে না আমি প্রতিদিন রাতে অ্যাটলিস্ট 3 ঘন্টা করে ঘুমাইছি, কিন্তু অ্যাডমিশন সেশনে এমনও হবে যে তুমি একদিনও হয়তো ঘুমাচ্ছ না বা একদিনও হয়তো ঘুমাতে পারছো না। তোমার 3টা চ্যাপ্টার শেষ করতে হচ্ছে, কোচিং এর পড়া শেষ করে তোমাকে আবার সকালবেলা গিয়ে তুমি ভাবছো যে না সারা রাত আমি পড়ি, সকালবেলা গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবো। তাহলে এমন কিছু তুমি করবা বা তোমাকে করতে বাধ্য হতে হবে যেটা তুমি এর আগে কখনো করো নাই, এবং এটা যখন করবা তখন তুমি তোমার প্রতি কনফিডেন্ট হতে পারবা এবং দেখবা যে আস্তে আস্তে তোমার এই কনফিডেন্সটা গ্রো করতেছে। ঠিক আছে? তো আমি এই কোটেশনটা বলার মাধ্যমে আমার কথা শেষ করলাম। মায়েন ভাইয়া, তুমি কি ওদের জন্য একদম শেষে কিছু বলতে চাও? আচ্ছা, আসলে ভাইয়া মেডিকেল লাইফটা মানে ডক্টর হওয়া অনেকেই ড্রিম থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়ে মানে সঠিক গাইডলাইন না থাকলে বা মানে ঠিক মতো পরিশ্রম না করলে কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা হয় না। কারণ আমরা যাকে জিজ্ঞেস করি বাঙালি, টিপিক্যাল বাঙালি ফ্যামিলিতে, হয় সে হয় ডাক্তার হতে ডাক্তার চায়, না অথবা হয় সে ইঞ্জিনিয়ার। না ইঞ্জিনিয়ার। এখন পৃথিবীর বাংলাদেশের স্টুডেন্ট আছে মেবি আপনার ধরেন 10 লাখ থেকে 12 লাখ, সবাই কি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে? তা তো সম্ভব না, না, হবে তাই না। না? সো সেই থেকে চিন্তা করে যে হলো আমরা যে ডারউইনের তত্ত্ব পড়ছি, মানে প্রাকৃতিক নির্বাচন, যে যে সার্ভাইভাল অফ মানে দ্য ফিটেস্ট। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে মানে পরিশ্রম করে মানে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই অ্যাকচুয়ালি। এখানে আসলে মন খারাপ করার কিছু নেই যে আমার হইলো না, আমার জীবন শেষ। এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা একদম অনেকটা এখন ভাগ্যের উপরে এত নেগেটিভ ডিপেন্ড করে। কাউন্সেলিং করার দরকার নাই। ওকে ওকে, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। যাই হোক, তেমন তোমাদের সামনে মানে অনেক কঠিন টাইম চলে আসতেছে। মানে তোমরা হয়তো এমন হইতে পারে, ধরো একদিন পড়তে বসছো, পড়তে পড়তে সারা রাত পার হয়ে গেছে, পরের দিন চলে আসছে, তাও তোমাকে পড়তেই হবে। এটার কোনো মানে বিকল্পই নেই আসলে। তোমরা যারা মানে একদমই এখনো নতুন আছো, অনেকে বললা যে তোমরা হলো এইচএসসি তে তোমাদের একটু গ্যাপ আছে, তোমরা আমিও কিন্তু সেমই ছিলাম। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার হাফ ইয়ারলিতে ফেল ছিল ইন্টারের, এরপর টেস্টে আমার প্র্যাকটিক্যালে ফেল করে দিয়েছিল আমার, যাই হোক। সো এরপরে মানে বাকি 3 মাস পড়াশোনা করে অ্যাকচুয়ালি আমার এইচএসসি তে জিপে 5 আসছে। সো আমি কিভাবে কি করছি তোমরা মানে ফুল এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করবো, এগুলা নেক্সট ক্লাসে হয়তো শেয়ার করবো, আজকে আর সময় নেই। যাই হোক, তোমরা যারা মানে আগ্রহী মানে শুনতে, বা তোমরা অ্যাকচুয়ালি পরিশ্রম করতে চাও, তো অবশ্যই ক্লাসে জয়েন থাকবা। তো ইনশাল্লাহ তোমাদেরকে মানে আমরা বেস্টটা দেওয়ার ট্রাই করবো। এটাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ মায়েন। তাওহিদ ভাই, আপনার কাছ থেকে লাস্ট কিছু শুনতে চাই। না না, যা বলার তোমার শাহরিয়ার ভাই অলরেডি বলে দিয়েছে, বাট আমার লাস্ট মেসেজ যদি বলো সেটা হলো যে ভাইয়া তো বলছে যে তোমার 2 ঘন্টা একটু টাইম আলাদা করে বের করতে বলেছে, এটা বের করতে অনেকে প্রবলেম হবে, বাট এটাকে তুমি এক্সকিউজ হিসেবে দাঁড় করিও না, কারণ তোমরা তো সবাই স্মার্টফোন ইউজ করতেছো। জানো যে ইদানিং আমাদের সামনে রিলস টার্মটার সাথে তো পরিচিত। রিলস যখন তুমি চালাচ্ছ দেখবা যে ফোনের যে টাইমটা তুমি কনজিউম করতেছো এটা কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টার বেশি। কি বলেছি? তুমি ভাই এটার রিল অন্যতম ভুক্তভোগী কিন্তু আমি। 2 থেকে 3 ঘন্টা টাইম কিন্তু তোমার তুমি চলে একবার যাচ্ছে। শুরু করলে কোন দিক থেকে 2 ঘন্টা, কোন দিক থেকে 3 ঘন্টা চলে যায় কিচ্ছু বোঝা যায় না, এই অবস্থা। ভাইয়া তো তোমার বলেছে যে সৃষ্টিকর্তা তো ন্যায় বিচারক, তাহলে যখন তোমার একটা সিটের জন্য ফাইট করতে হবে তাহলে সৃষ্টিকর্তা ওই সিটটা কাকে দিবে? যে রিলস এর পিছনে 2 ঘন্টা নষ্ট করেছে নাকি যে 2 ঘন্টা পড়াশোনা করেছে? স্বাভাবিক না, সৃষ্টিকর্তা তো ন্যায় বিচারক, সে তোমাকে বেশি ভালোবাসে আমাকে কম ভালোবাসে, নট দ্যাট, এটা তো না। তাহলে তোমার কি করতে হবে ভাই, একটু ফোনের কনজাম্পশন টাইমটা কমিয়ে আনতে হবে। আর ফোনে তুমি তো চালাচ্ছ, খুব যে প্রোডাক্টিভ কাজ আমরা ফোনে করি বিষয়টা এমন না। ওই যখন রিলস দেখতেছি, মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ আসতেছে, দেন স্লাইড করলে আবার নোরা ফাতি ড্যান্স আসতেছে, তো এগুলো দেখে আলটিমেট আমাদের টাইমই কনজিউম হচ্ছে, ডোপামিন সিক্রেশন হচ্ছে, বাট আলটিমেটলি কিন্তু প্রোডাক্টিভ কিছু হচ্ছে না। এই জন্য আমি বলবো যে তোমাদের ফোনের যে কনজাম্পশন টাইম এটা তুমি কমাও, তাহলে দেখবে যে শর্ট সিলেবাসের বাইরে বলো বা নিজের পড়াশোনা বলো কনসেন্ট্রেশন করতে পারবে। না হলে কিন্তু আমাদের মেমোরির যে পাওয়ার এটা কিন্তু অলরেডি কমতে শুরু করেছে, কারণ রিলস তো সাধারণত 30 সেকেন্ডের ভিতরে 2-3 সেকেন্ড দেখে আমরা আরেকটা স্লাইড করে আরেকটা চলে যাচ্ছি। তোমরা তো হয়তো জানো যে রিলস কেন এই লম্বা ফ্রেমিং এ হচ্ছে, পোর্ট্রেট কেন হলো না, এগুলোর পিছনে কিন্তু অনেক সাইকোলজি আছে, তোমরা যাতে এখানে টাইম দাও এই জন্যই কিন্তু এটা এভাবে করা হয়েছে। তো সেই হিসেবে আমি বলবো যে তুমি যখনই 30 সেকেন্ড 20 সেকেন্ড রিলস দেখে স্লাইড করতেছো,
তোমার সাবকনশিয়াস মাইন্ড একটা নিউজ পাচ্ছে যে আপনি 30 সেকেন্ড পর পর টপিক চেঞ্জ করতে হবে। তো যখনই তুমি পড়তে বসতেছো, যে এই আধা ঘন্টা হলো, এই মনে হচ্ছে না একটু ফোন দেখে আসি, এই একটু পাশে ঘুরে আসি, কারণ তুমি তোমার ব্রেনকে ওই সিগন্যালটা অলরেডি দিয়েছো এই রিলস এর মাধ্যমে। তাই জাস্ট বলবো যে তোমরা ফোনের কনজাম্পশন টাইমটা কমিয়ে ফেলো, তাহলে এই এডিশনাল টাইমটা তুমি বের করতে পারবে। হ্যাঁ, এরপর ইনশাআল্লাহ 22 তারিখে ভাইয়ার ক্লাস আছে, 23 তারিখে আমার ক্লাস আছে, ইনশাআল্লাহ ক্লাসগুলোতে আমরা ডিটেইলস কথা বলবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো ঠিক আছে, তোমাদের কি কারো কিছু জানার আছে আজকের ক্লাস নিয়ে বা যে কোনো কিছু নিয়ে? কারো কিছু যদি বলার থাকে, জানার থাকে, তোমরা বলতে পারো। আমি নতুনদেরকে সুযোগ দিয়েছি, পুরানদেরকে ভুলে যাইনি কিন্তু। তোমরা যদি কেউ কিছু বলতে চাও, কেউ কি কিছু বলতে চাও? তবে শাহরিয়ার খেয়াল করছো কিনা যে আজকে যারা ছিল নতুন পুরান মিলিয়ে সবার নামে কিন্তু সরেয়া বেশি, এটা কিন্তু আমি খেয়াল করেছি। আফিয়া, অনন্যা, আশিক, অহনা, এশা, মানে সব নামই আমি দেখতেছি যে সরেয়া দিয়ে। তুমি কি এটা খেয়াল করছো কিনা আমি জানি না, বাট না, ইনশাআল্লাহ আমি সবার সাথে খেয়াল করছি। ইভেন তুমি যখন আফিয়া ডাকলা, আমি কনফিউজ ছিলাম যে কোন আফিয়া আসলে রিপ্লাই করবে। তো এই নিয়ে আমি কনফিউজ ছিলাম। যাই হোক, আমাদের এখানে দুইজন আফিয়া আছে, আফিয়া ইবনাত, দুইজনের নাম আফিয়া ইবনাত, একজনের শেষে সানম আছে। ডাকনাম না? হ্যাঁ, সানম ডাকনাম কি আফিয়ারই ডাকনাম সানম? না, দুইটা আফিয়া ইবনাত আছে, দুইজন আচ্ছা। আফিয়া ইবনাত আছে। একজনের পুরো নাম হচ্ছে আফিয়া ইবনাত সানম, আরেকজনের নাম হচ্ছে আফিয়া ইবনাত। তো আমি আসলে কনফিউজ ছিলাম যে কে আসলে রেসপন্স করবে। যাই হোক, তোমাদের এই ইয়াগুলো বা আমরা চাই যে তোমরা সবাই আমাদের সাথে থাকো এবং চেষ্টা করব আমরা আমাদের বেস্ট সাপোর্টটুকু দেওয়ার। ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর আমরা আজকের সেশন এখানে তাহলে শেষ করছি, ঠিক আছে? আর হচ্ছে আমি তোমাদের গ্রুপে একটা ইয়া দিয়ে দিব, মানে হচ্ছে তোমার এখন না, এটা ফ্রি ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা একটা হচ্ছে কুইজ, মানে কুইজ না, অ্যাকচুয়ালি কোয়েরি লিংক দিব ইনফরমেশন বা ডাটা কালেক্ট করার জন্য। তোমরা একটু যারা ইন্টারেস্টেড থাকবা, দয়া করে সেই লিংকটা বা সেই ফর্মটা ফিল আপ করে দিবা, ঠিক আছে? আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা অবশ্যই ব্যাপারটা, আর যেটা বলছি সেগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত। আজকে ডে দেওয়ার দরকার নাই, কালকে আমরা এই জিনিসটা তোমাদেরকে রাতের দিকে দিব, মোটামুটি 9টা 9:30টার দিকে, এবং এট এ টাইম সবার কাছ থেকে আমি ডে আশা করছি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আর ডেটে ধন্যবাদ সুন্দর সবাইকে। করে আমাকে শাহরিয়ার ভাইকে ট্যাগ করবা, যে ট্যাগ করবা তারে কিটক্যাট খাও। মায়ান ভাই আছে, মায়ান ভাই আছে। যদি আইডিয়া সম্ভব না হয়, যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট কিছু যতটুকু তুমি লিখতে পারো এই অনুযায়ী লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আসসালামু আলাইকুম।